أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ মহান রবের অশেষ শুকরিয়া আদায় করি। আজকে আমরা আইটি কোর্সের বা আইটি সেশনগুলোর তৃতীয় সেশনে আছি। লাস্ট দুইটা ক্লাসে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করেছিলাম। হোম মেনুর দুইটা পার্টে আমাদের আলোচনা শেষ হয়েছিল। আজকে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা শুরু করব। তবে ইনসার্টের সব বিষয়গুলো কভার হবে না। টেবিল নিয়ে আলাদা আলোচনা আছে আমাদের, কারণ টেবিলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো লাস্ট ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছিল আশা করি আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতেছেন, এবং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ক্লাস শেষে করবেন ইনশাল্লাহ। যে কোনো একটা বিষয় বুঝতেছেন না, বা আহ, একটা বিষয় যদি আবার একটু বুঝাই দেওয়ার প্রয়োজন হয়, বা আমি যেভাবে দেখাইছি সেভাবে হয়তো বা করতে পারতেছেন না, এই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনারা ক্লাস শেষে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে ফেলি এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে ফেলি। দেখেন, আজকে আমরা ইনসার্ট মেনু, এই যে হোম মেনুর আলোচনা আমাদের শেষ, শুরু হয়ে যাবে আজকে ইনসার্ট মেনু। ওকে, তো এই ইনসার্ট মেনুতে ইনসার্ট শব্দের অর্থটা কি? কোনো কিছু যোগ করা, অ্যাড করা, ইনসার্ট করা। ইনসার্ট শব্দটা কিন্তু আমরা খুব সহজেই বাংলার মতো করেই বুঝি। আমার ডকুমেন্টে কোনো কিছু ইনসার্ট করব, কোনো কিছু অ্যাড করব, ঠিক আছে? সেটা হইতে পারে একটা অবজেক্ট, সেটা হইতে পারে এক্সট্রা কোনো টেক্সট, অথবা আহ, স্বাভাবিকভাবে আমি হোম মেনুতে যেগুলা করতে পারি নাই, এর বাহিরের কিছু বিষয় আছে যেগুলো আমরা এই ইনসার্ট মেনু থেকে ইনসার্ট করতে পারি, ঠিক আছে? সেই বিষয়গুলো আমরা আজকে দেখব, কিভাবে আমাদের ডকুমেন্টের প্রফেশনাল কাজগুলো করার জন্য প্রয়োজনীয় যে ইনসার্ট আছে সেইগুলো আমরা অ্যাড করতে পারি। প্রথম যেটি আছে সেটা হচ্ছে পিকচার্স। আমরা আমাদের ডকুমেন্টে কিভাবে পিকচার ইনসার্ট করতে পারি, ছবি ইনসার্ট করতে পারি, সেই বিষয়টা চলে আসছে প্রথমে, ঠিক আছে? তো পিকচার ইনসার্ট করার জন্য আমাদের কি করতে হবে? ইনসার্টে চলে আসতে হবে প্রথমেই। আজকে যেহেতু টোটাল আলোচনাটাই ইনসার্ট রিলেটেড, কাজে সব কিছু কিন্তু ইনসার্টে এসে করতে হবে, ঠিক আছে? ইনসার্ট মেনু নিয়ে আলোচনা চলতেছে। এখান থেকে আমরা চলে যাব পিকচার্স। পিকচার্স থেকে দিস ডিভাইস। তো যাদের একটু আগের ভার্সন আছে মাইক্রোসফট ওয়ার্ডের, 2010 অথবা 13, 16 এইগুলা ইউজ করতেছেন, তাদের ইনসার্টের ক্ষেত্রে হয়তোবা এইখানে এতগুলা অপশন নাও আসতে পারে, কিন্তু এই দিস ডিভাইস এই অপশনটা পাবেন, অথবা পিকচার ইনসার্টে ক্লিক করলে সরাসরি ওই দিস ডিভাইস আপনার কম্পিউটার থেকে পিকচার ইনসার্ট করার অপশনটা পেয়ে যাবেন। তো এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আমার এইখানে এতগুলো অপশন, তাহলে আপনাদের ওইখানে তো এই অপশনগুলা নাই। তো যাদের ওইখানে এই অপশনগুলা নাই তারা এই কাজগুলো কিভাবে করবেন সেইগুলো আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো পিকচার্সে ক্লিক করলে দিস ডিভাইস মানে আমি আমার কম্পিউটার থেকে পিকচার ইনসার্ট করতে পারবো। ওকে, তো দিস ডিভাইসে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে কিন্তু আমাদের ফোল্ডারে নিয়ে আসছে, এবং এইখান থেকে আমরা পিকচার ইনসার্ট করতে পারি। তো আমাদের এইখানে যদি কোনো ছবি থাকে, যেমন এইখানে ডাউনলোডস থেকে আমরা এইখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। তো এইখান থেকে ধরেন যে আমরা এই ছবিটা, বা এই ছবিটা নিয়ে নিলাম, ইনসার্ট করে দিলাম। এই যে আমাদের ডকুমেন্টের ভিতরে কিন্তু এটা ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে? আমাদের ওয়ার্ড ফাইলে এটা আমি ইনসার্ট করে ফেললাম। কিভাবে করলাম এইটুকু একটু আবার খেয়াল করি। ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার্স, দিস ডিভাইস, এটাতে চাপ দিয়ে আমরা পিকচার ইনসার্ট করে ফেললাম, ঠিক আছে? তো পিকচার ইনসার্ট করা কিন্তু সহজ, সিম্পল একটা কাজ। জাস্ট 2-3টা ক্লিক করলে আমি পিকচার ইনসার্ট করে ফেললাম। বাকি জিনিসগুলো আমরা দেখবো একটু পরে, কিন্তু এর পরে কিছু কাজ আছে। পিকচার তো ইনসার্ট করে ফেললাম, এবার দেখেন
আমি যখন পিকচার ইনসার্ট করে ফেলছি, নতুন একটা মেনু তৈরি হয়ে গেছে, পিকচার ফরম্যাট। ঠিক আছে, পিকচার ফরম্যাটে যদি আসেন, এইখানে দেখেন আরো নতুন কিছু টুলস চলে আসছে। এই টুলস গুলা ব্যবহার করে আমরা যে পিকচারটা ইনসার্ট করলাম, সেই পিকচারটাকে আমাদের মতো করে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারি। এখানে কিছু মডিফাই করতে পারি, এখানে একটা বর্ডার ইউজ করতে পারি, এটার পজিশন চেঞ্জ করতে পারি, এটা রিসাইজ করতে পারি। আরো বেশ কিছু পিকচার রিলেটেড বেশ কিছু কাজ আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, তো প্রথম যে বিষয়টা আসে, যে আমি যখন পিকচারটা ইনসার্ট করলাম, এটা তো হাই রেজুলেশনের একটা পিকচার। এই পিকচারটাকে আমরা হচ্ছে আহ ছোট বড় কিভাবে করব। ছোট বড় করার জন্য দুইটা সিস্টেম, একটা হচ্ছে পিকচার ফরম্যাটে এসে হয়তোবা আমি এই যে যে সাইজটা আছে, সেই সাইজ থেকে এটাকে ছোট বড় সাইজ বলে দিব। এখন 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি আছে। ঠিক আছে, তো 6.5 ইঞ্চি আছে, আমি যদি ধরেন যে এখান থেকে বলে দিলাম যে 3 ইঞ্চি উইডথ এর পিকচার হবে, দেখেন 3 ইঞ্চির একটা পিকচার, মানে অর্ধেক হয়ে গেছে। তো এটা টোটালি স্কোয়ার সাইজের একটা ইমেজ। সেই হিসাবে দেখেন 3 ইঞ্চি উপরে দিছে, নিচেও কিন্তু 3 ইঞ্চি হয়ে গেছে। রেশিওটা ঠিক রেখে সে ছোট হইল। এর বাইরে আমরা চাইলে আমাদের মতো করে, যদি স্পেসিফিক সাইজ না বলি, কর্নার ধরে, যে কোনো কর্নার, এই কর্নার হোক, এই কর্নার হোক, এই কর্নার হোক, বা চার কোণার যে কোনো একটা কর্নার থেকে আমরা ধরে এটাকে ছোট বড় করতে পারি। এই কর্নার ধরে যদি ক্লিক করে টান দিই তাহলে বড় হবে, আবার যদি ওই দিকে পুশ করি তাহলে এটা ছোট হবে। এইভাবেও আমরা চাইলে ছোট বড় করতে পারি। এবং এটাতে আবার কোনো সাইজ থাকে না, যেমন এইখানে দেখেন আমরা তো একটা আন্দাজে ছোট বড় করলাম। এইখানে দেখতে পাচ্ছি 2.05 ইঞ্চি আছে। তা আমি যদি স্পেসিফিক 2 ইঞ্চি চাই, তাহলে এখানে 2 লিখে এন্টার প্রেস করলে এটা 2 ইঞ্চি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের ছবিটাকে ছোট বড় করতে পারি। ওকে, ফাইন। তবে এইখানে একটা বিষয় আছে, যে আমাদের এখানে পয়েন্ট কিন্তু 8টা, চার কর্নারে 4টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এইখানে কিন্তু চারদিকে আরো 4টা বর্ডারে আর 4টা পয়েন্ট আছে। এইগুলা দিয়ে কিন্তু আমরা যে কাজটা করতে পারি, সেই কাজটা হচ্ছে এইটাকে স্ট্রেচিং করতে পারি। এটা দিয়ে আসলে ছোট বড় হয় না। ছোট বড় করার জন্য আমাদের কর্নার ইউজ করতে হয়। এই পাশ থেকে যদি আমি টান দেই তাহলে কি হয়, স্ট্রেচ হয়ে যায়। এই স্ট্রেচটা আপনার যদি প্রয়োজন হয় আপনি করবেন, তবে এটাতে কিন্তু ছবির কোয়ালিটি নষ্ট করে ফেলে। দেখেন একটু চ্যাপ্টা চ্যাপ্টা মনে হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, আমরা যদি এটাকে বাদ দিয়ে আমরা কোন একটা মানুষের ছবি নিয়ে আসি, পিকচার্স, দিস ডিভাইস, এইখান থেকে আমরা হচ্ছে এখান থেকে একজন মানুষের ছবি আছে, এটাকে নিয়ে আসলাম, ইনসার্ট। এই যে এই লোকের ছবি আমি ধরেন ইনসার্ট করে ফেললাম। ফাইন। তো এখন আমরা যদি এই যে স্ট্রেচিং যেটা দেখাচ্ছিলাম, লেফট থেকে রাইট, এটাকে যদি আমি টান দেই তাহলে কি হয় দেখেন, এই যে চ্যাপ্টা হয়ে গেছে। এইটাতে আমাদের ছবির অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকে না। অ্যাসপেক্ট রেশিওটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের ছবিটার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এটা যদি আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হইতে পারে, তো তখন আমরা ব্যবহার করব। স্বাভাবিকভাবে ছবি ছোট বড় করার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করব না। এতে আমাদের ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে এই চারদিকের কিন্তু 4টা পয়েন্ট আছে, এগুলা দিয়ে আমরা স্ট্রেচ করতে পারি। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমার এই ছবির পজিশনিংটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি চাইলে এখন এই ছবিটাকে যদি ক্লিক করে টান দেই, এটা কিন্তু সরতেছে না, লড়তেছে না। যেই জায়গায় আছে সেই জায়গায় সে বসে আছে, এখান থেকে সে নড়বে না, এরকম একটা অবস্থা। তা এইটা কেন হচ্ছে? ছবিটাকে যদি আমি মুভেবল করতে চাই, আমি যদি এই ছবিটা যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে চাই, তাহলে এটার র্যাপিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তো র্যাপিং সিস্টেমটা কি? পিকচার ফরম্যাটে আসবো আমরা এখান থেকে, দেখেন র্যাপ, এই যে র্যাপ টেক্সট দেওয়া আছে। ঠিক আছে, তো র্যাপ টেক্সটটা আমরা যদি এইখান থেকে চেঞ্জ করে দিই তাহলে আমরা এটাকে মুভ করে দিতে পারবো। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলোতে আমরা যাব না, আমরা 3টা জিনিস দেখবো। এক হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। এখন যেটা দেওয়া আছে, ইনলাইন উইথ টেক্সট মানে হচ্ছে আপনার টেক্সটের মতো করে সে একটা ক্যারেক্টার হিসেবে, একটা একটা শব্দের মতো বা একটা লেটারের মতো করে কাজ করবে। দেখেন আমি যদি এখন যেই র্যাপ টেক্সটটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। আমি যদি এখানে কিছু লিখি,
ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এই যে লেখা হচ্ছে ছবিটার পরে। এখন আমি যদি চাই এটাকে মুভ করাইতে, এই যে লেখার আগে পিছে আমি তাকে করতে পারবো, এর চাইতে বেশি কিছু করার সুযোগ নাই। মানে তার পজিশনটা লেখার মতো করে পজিশনিংটা হয়ে গেছে, এটাকে একটা লেখা হিসেবে কাউন্ট করতেছে। ঠিক আছে, আমি যদি এখানে কিছু একটা লিখি, অটোমেটিক দেখেন সে আরো দূরে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এইখান থেকে আমরা যেটা করতে পারি, পিকচার ফরম্যাটে এসে র্যাপ টেক্সটের বাকি আরো দুইটা অপশন আছে, সেটা হচ্ছে বিহাইন্ড টেক্সট এবং ইন ফ্রন্ট অফ টেক্সট। এই দুইটা অপশন, তো টোটালি আমরা তিনটা অপশন দিয়ে কাজ চালাই ফেলবো। এক হচ্ছে ইনলাইন উইথ টেক্সট, এটা বাই ডিফল্ট থাকে। বাকি দুইটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট এবং বিহাইন্ড টেক্সট। লেখার উপরে অথবা লেখার নিচে আমি এই ছবিটাকে রাখতে চাই। তো আমি ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে শুরু করি, ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। দেখেন এখন যেটা হচ্ছে, এটাকে আমি চাইলে ফ্রিলি মুভ করতে পারতেছি। লেখার উপরে আছে এই ছবিটা, এই যে আমার যে লেখা, মাইক্রোসফট ওয়ার্ডের মূল ফাইলের যে লেখা, মূল লেখাগুলোর উপরে আছে। ঠিক আছে, তো এখন আমি এটাকে ফ্রিলি মুভ করতে পারতেছি। এটাকে যদি আমরা র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিই, তাহলে এবারও ফ্রিলি মুভ করতে পারতেছি, তবে আমার লেখার পিছনে আছে। দেখেন এই যে আমাদের লেখার নিচে চলে গেছে ছবিটা। তো ইন ফ্রন্ট অফ টেক্সট এবং বিহাইন্ড টেক্সট, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে আমাদের লেখার উপরে থাকবে ছবিটা নাকি নিচে থাকবে, এই দুইটা জিনিস। তো র্যাপ টেক্সট থেকে আমাদের যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিই, তাহলে এটা লেখার উপরে চলে আসছে। তো ধরেন যে আমরা আমাদের সিভির জন্য ছবি দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার ছবিটা এই যে এই কর্নার আইন দিতে হবে, তাই না? তো এই কর্নার আইন দিতে গেলে আপনি যদি ছবিটাকে মুভি করতে না পারেন, তাহলে এই কর্নারে কিভাবে দিবেন? তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট দিয়ে তারপরে ছবিটার পজিশনিং করব। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা ইনসার্ট করলাম, এটার সাইজ ছোট বড় করে দেখলাম, এরপর হচ্ছে এটার পজিশনিংটা আমি চেঞ্জ করে দেখলাম যে এটাকে আমি মুভ করতে পারতেছি কিনা। ফাইন, এরপরে আসেন, আমার এই ছবিটাকে ক্রপ করার প্রয়োজন হইতে পারে। ক্রপ করার প্রয়োজন বলতে, এখন দেখেন এটা কিন্তু ইটস লাইক একটা স্কোয়ার সাইজের ছবি, তাই না? এই যে এইখানে 1.1881 এবং 1.81 দুইটাই কিন্তু আমার 1.81 হাইট উইথ সেম। যদি 2 দেই, তাহলে হাইটও 2, উইডথও 2, দুইটাই 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি 2 ইঞ্চি মানে হচ্ছে এটা স্কোয়ার সাইজের একটা ছবি। তো স্কোয়ার সাইজের ছবি হইলে আমার কিন্তু এটা পাসপোর্ট সাইজ কিন্তু স্কোয়ার সাইজ হয় না। পাসপোর্ট সাইজের রেশিও কি আপনাদের জানা আছে? পাসপোর্ট সাইজের রেশিও হয় হচ্ছে 1.6 আর হচ্ছে 2, অর্থাৎ লম্বায় 2 ইঞ্চি এবং পাশে 1.6। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের রেশিওতে নাই। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ক্রপ করে ফেলতে পারি। ধরেন যে দুই পাশ থেকে আমি ক্রপ করে এটার রেশিওটা ঠিক করতে চাই, বা একজ্যাক্ট এই রেশিওতেই যে হইতে হবে তা না, আমরা জাস্ট ক্রপ সিস্টেমটা একটু শিখতে চাই, যে আমার ছবিটাকে কিভাবে ক্রপ করব। এইখান থেকে আমরা পিকচার ফরম্যাটে আসব, এখান থেকে এই যে ক্রপ একটা অপশন আছে, ক্রপ। ঠিক আছে, তো ক্রপে যখন ক্লিক করছি, দেখেন আবার চারদিকে চার কর্নারে চারটা অপশন আসছে এবং চার পাশে চারটা অপশন আসছে। এইখান থেকে আমরা এটাকে চাপ দিলে আমরা হচ্ছে ক্রপ করতে পারবো। এখান থেকে একটু ছোট করে দিলাম, এই পাশ থেকে আর একটু ছোট করে দিলাম। ওকে, তা আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি ছোট করে দিলেন। দেখেন এইখানে আমরা যে যদি তাকাই, 2 আছে এখানে, 2.69 আছে, তার মানে আমি যদি আর একটু ছোট করি, 6.5.5.9, যদিও এই লোকের মাথার উপরে জায়গা নাই, জায়গা থাকলে আরো একটু সুন্দর হইতো। বাস, ওকে, এরপর আমরা ক্রপে ক্লিক করলাম, এই যে আমাদের ক্রপ হয়ে গেছে। যদিও রেশিওটা ভালো লাগতেছে না, কারণ হচ্ছে আমার মাথার উপরে জায়গা থাকলে এটা আরো সুন্দর লাগতো। তো আমরা নিচ থেকে আরো একটু কেটে দিই প্রয়োজনে, নিচ থেকে আমরা আর একটু কেটে দিলাম। ফাইন, এই যে ক্রপ হয়ে গেছে আমাদের। ওকে, তাহলে এইভাবে আমরা ক্রপ করতে পারি। এর বাইরে ক্রপের বেশ কিছু মজার জিনিস আছে। ধরেন যে আমরা একেবারে শুরুর অবস্থায় নিয়ে গেলাম, ঠিক আছে, স্কোয়ার সাইজ। এই ছবিটাকে আমরা চাইলে একটা স্পেসিফিক শেপের ভিতরে ঢুকাই দিতে পারি। ধরেন যে আমরা একটা সার্কেল রাউন্ড শেপের ভিতরে ঢুকাই দিব।
ঠিক আছে, এর জন্য আমরা কি করব, এটাতে ক্লিক করে ক্রপে যদি ক্লিক করি তাহলে তো ক্রপের অপশন আসছে, ক্রপে ক্লিক না করে এই যে ক্রপের নিচে ক্লিক করে ক্রপ টু শেপ, ক্রপ টু শেপ, হ্যাঁ, ক্রপ টু শেপে ক্লিক করব। এখান থেকে ধরেন যে আমি সার্কেল, এই যে সার্কেল দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু চমৎকার একটা সার্কেলের ভিতরে আমার ছবিটা চলে আসছে। এবার যদি আমি চাই যে এটাতে একটা বর্ডার দিয়ে দিব, তাহলে কিন্তু পিকচার বর্ডার আমি চাইলে দিয়ে দিতে পারি, ব্ল্যাক কালারের পিকচার বর্ডার দিয়ে দিলাম। এবং এই বর্ডারটা চাইলে আমরা একটু মোটা করে দিতে পারি, যাতে সহজে সুন্দর বোঝা যায়, এবং এই বর্ডারের স্টাইলটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। দেখেন এটা কিন্তু আমার স্টাইলিশ একটা ছবি হয়ে গেল, রাউন্ডেড একটা বর্ডার করে ফেললাম, এবং এটা ড্যাশ ড্যাশ একটা বর্ডার হইলো, এবং ছবিটাকে তো আমরা আগে থেকেই সার্কেল করে ফেলছি। তো এই কাজগুলো কিভাবে করলাম, আমরা হচ্ছে পিকচার ফরম্যাট থেকে ক্রপ টু শেপ, যে কোনো শেপে আমরা হচ্ছে এটাকে বসাই দিতে পারি, আমাদের ছবিটাকে যে কোনো শেপে বসাই দিতে পারি। ওকে, এইখান থেকে যদি মনে হয় যে আপনি আহ, এই যে আমাদের সংগঠনের যে লোগো আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, সেই লোগোর মতো করে একটা পলিগনের ভিতরে আপনি চাইলে বসাই দিতে পারেন, যে কোনো শেপের ভিতরে আপনার এটা বসাই দেওয়ার সুযোগ আছে। ধরেন যে আমরা এই যে এখানে একটা ত্রিভুজের ভিতরে বসাই দিলাম। ওকে, তো এইটা করার সুযোগ আছে, আমরা চাইলে একটা শেপের ভিতরে চাইলে এটাকে বসাই দিতে পারি। ফাইন, এবার যদি আমরা একটু আগের অবস্থায় চলে আসি, পিকচার ফরম্যাটে চলে আসলাম, আমরা হচ্ছে ছবি রিসাইজ করা শিখে ফেললাম এবং ক্রপ করা শিখে ফেললাম। এরপরে যে বিষয়টা আমাদের খুব বেশি কাজে লাগে সেটা হচ্ছে, ধরেন যে আমার এখানে দুইটা ছবি আছে, ঠিক আছে, ইনসার্ট করি আমরা আরেকটা ছবি পিকচার থেকে, দিস ডিভাইস, এখান থেকে আমরা আরেকটা ছবি ইনসার্ট করে দিই। এই একটা ছবি আমরা ইনসার্ট করে ফেললাম। তো এই যে আমাদের দুইটা ছবি ইনসার্ট হয়ে গেল। এটাকে আমি ছোট করি, ছোট করে এবার এটাকে আমরা হচ্ছে কি করব, ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, যাতে এটাকে সহজে মুভ করে দিতে পারি। তো এখানে দেখেন আমি এই ছবিটা যেহেতু পরে নিয়ে আসছি, তো এই ছবিটা কিন্তু ওই ছবির উপরে চলে আসছে, তাই না, প্রথম ছবিটার উপরে চলে আসছে। এখন যদি এরকম মনে হয় যে বা আমাদের প্রয়োজন হয় যে এই ছবিটা আমার নিচে ব্যবহার হবে, এই ছবিটা উপরে ব্যবহার করব, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন এটাকে ক্লিক করে এটার উপর দিয়ে ওঠার চেষ্টা করলে কিন্তু এটা উপরে উঠবে না, শত চেষ্টা করলে এটা উপরে উঠবে না, কারণ এটার লেয়ার পজিশনটা নিচে আছে। এটাকে উপরে ওঠানোর রাস্তা হচ্ছে এই যে এখানে দুইটা জিনিস আছে, এক হচ্ছে ব্রিং ফরওয়ার্ড অথবা সেন্ড ব্যাকওয়ার্ড। আমি হয়তোবা এটাকে নিচে পাঠাই দেব এই ছবির, অথবা নিচের ছবিটাকে উপরে উঠাই দেব, ঠিক আছে। তাই নিচেরটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমি যেটা করব, এখান থেকে ব্রিং ফরওয়ার্ড উপরে নিয়ে আসব। আর যদি আমি উপরেরটা সিলেক্ট থাকতো, ধরেন যে এখন তো এই লোক উপরে আছে, এটাকে যদি নিচে নিতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড, নিচে নিয়ে যাব, তাহলে নিচে চলে গেল। এটাকে নিচ দিয়ে ঢোকানোর চেষ্টা করলে কিন্তু নিচে এটা যাবে না। এটাকে যেটা করতে হবে আমাদের, এই ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, এই দুইটার কোন একটা ইউজ করতে হবে। এর বাইরে যেটা করার সুযোগ আছে, সিলেকশন প্যান আমরা ওপেন করতে পারি। এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিকচার 3 এবং এটা পিকচার 2। এগুলার নাম আমরা চাইলে দিতে পারি যে এটা হচ্ছে রুহুল আমিন, আর যে দ্বিতীয় ছবিটা, এই ছবিটা আছে, এটা হচ্ছে ধরেন আননোন পার্সন। ঠিক আছে, আমি এই লেয়ারের নাম দিয়ে দিলাম সহজে যাতে বোঝা যায়। তো এখন যদি আমি চাই যে এটাকে উপরে নিচে করবো, এইখান থেকেও করার সুযোগ আছে, ক্লিক করে যদি নিচে টান দিই, দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। এবার যদি আমি এই আননোন পার্সনকে ক্লিক করে নিচে টান দিই, তাহলে আননোন পার্সন নিচে চলে গেল। তো সিলেকশন প্যান থেকে আমরা উপরে নিচে করতে পারি। র্যাপ টেক্সটটা তো আমরা দেখে ফেলছি, এবং পজিশনটা যদি একটু খেয়াল করি, পজিশনে আমাদের আহ 9টা পজিশন আছে, তবে এটাতে কিন্তু ওই যে যে সমস্যাটা হয়ে যাবে উইথ টেক্সট র্যাপিং, ঠিক আছে। তো টেক্সট র্যাপিং হয়ে যাবে, অর্থাৎ আমরা ওই যে ইনলাইন উইথ টেক্সট যেটা ছিল প্রথম অবস্থায়, অর্থাৎ মুভ করতে পারতেছিলাম না, সেই রকম একটা পজিশন হয়ে যাবে। তো আমরা এই পজিশনটা আমরা করার দরকার নেই, আমরা নর্মালি আমাদের কাজগুলো চালাই ফেলি। তো আমরা এই কর্নার ধরে এটাকে ধরেন যে আরেকটা ছোট করে ফেলি। ওকে, এবার আসি যে আমাদের পিকচার ফরম্যাটে যদি আসি, আমাদের এখানে একটু আগে যেটা দেখলাম
আমাদের পিকচারের বর্ডার দেওয়ার সুযোগ আছে। যে কোনো বর্ডার, যে কোনো কালারের একটা বর্ডার আমরা চাইলে দিতে পারি। এটাকে আমরা একটু সরাই দিই। এই যে এই পিকচারে কিন্তু আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। যে কোনো কালারের বর্ডার দেওয়ার সুযোগ আছে, যেমন ব্ল্যাক কালার দিলাম, ফাইন, ব্ল্যাক কালার বর্ডার হয়ে গেছে। বর্ডারটাকে আবার স্টাইল করার জন্য আমাদের এখানে বেশ কিছু জিনিস আছে। উইথ, ওয়েটটা আমরা মোটা করতে পারি। এখন যেটা আছে সেটা হচ্ছে 1 পয়েন্টও নাই, 1 পয়েন্টের একটু কম আছে। তা আমরা চাইলে ধরেন যে এই যে 6 পয়েন্ট দিয়ে দিলাম। যদি দেখতে ভালো লাগতেছে না, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম আপনাদেরকে। বর্ডারটা চাইলে আমরা মোটা করতে পারি এখান থেকে। পাশাপাশি হচ্ছে এখানে যদি স্কেচ করা বর্ডার দিতে চাই, তাহলে স্কেচ করা বর্ডারও আমরা চাইলে ব্যবহার করতে পারবো। দেখেন, দেখে মনে হবে যে এটা একটু ওই যে কলম দিয়ে এঁকে দিচ্ছে টাইপের একটা বর্ডার। ঠিক আছে। তো এখান থেকে আবার ড্যাশের বিষয় আছে, আমরা চাইলে ড্যাশ ইউজ করতে পারি। এটা যদি আমরা একটু ওয়েটটা একটু কমাই দিই, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে বা ভাল লাগবে। এখান থেকে আমরা ড্যাশটাকে এরকমের ড্যাশ দিয়ে দিলাম। দেখেন, এই যে যে একটা স্টাইল হইলো, এই স্টাইলটা কিন্তু মানে নর্মালি মনে হচ্ছে হয়তো বা পেন টুল বা আমি কলম দিয়ে এখানে একটা ড্রয়িং করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই বিষয়গুলা ইউজ করতে পারি। তো আমরা নো আউটলাইন দিয়ে দিলাম, কোনো আউটলাইন আর থাকলো না, কোনো বর্ডার থাকলো না। ঠিক আছে। এরপরে পিকচার ইফেক্ট আছে। 3D টাইপের আমরা যদি ইউজ করতে চাই বা অন্য কোনো ইফেক্ট দিতে চাই, সেই ইফেক্ট গুলো এখান থেকে দেওয়া যাবে। যেমন এখান থেকে আমরা কয়েকটা যদি এখান থেকে একটু ট্রাই করি পিকচার স্টাইলস থেকে, এখানে দেখেন বেশ কিছু স্টাইল আছে। ঠিক আছে। এই স্টাইলগুলো আপনারা ট্রাই করতে পারেন, যেগুলা হচ্ছে 3D ভাব চলে আসছে আমাদের এখানে। দেখেন, এটার যে কোনো স্টাইল আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ছবিতে। দেখেন, এই দুইটাই কিন্তু আমার ইনসার্ট করা ছবি, কিন্তু এটা মনে হচ্ছে যে কোনো একটা কিছুর ওপর খোদাই করা একটা ছবি বা একটু 3D ভাব চলে আসছে। এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এর বাহিরে আমরা যদি এখান থেকে হচ্ছে একটু আগের অবস্থায় চলে আসি, এর বাইরে পিকচার ইফেক্টসেও অনেক প্রিসেটস আছে, সেইগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। শ্যাডো চাইলে দিতে পারি পিকচারে, রিফ্লেকশন ইউজ করতে পারি, গ্লো, তারপরে সফট এজ, হ্যাঁ, বেভেল আছে, 3D রোটেশন আছে। ধরেন যে আমি এই এই রকমের দিয়ে দিলাম, দেখেন 3D রোটেশন হয়ে গেল। তো এইগুলা আপনারা আপনাদের মতো করে একটু ট্রাই করবেন, ট্রাই করলে মোটামুটি হচ্ছে দেখবেন যে মোটামুটি বিষয়গুলো সহজ। এরপরে এই পাশে আরো কিছু জিনিস আছে, যেমন এইখান থেকে যদি দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সুযোগ আছে। যেমন এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই যে আমরা রিমুভ করব, সব পুরাটাই সাদা। এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা রিমুভ করতে চাই এই ছবির, আহ আগেই বলে রাখি, মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু কোনো গ্রাফিক্স ডিজাইনের টুলস না বা সফটওয়্যার না। তো সেই জায়গা থেকে আমরা 100% এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এরকমটা কিন্তু পসিবিলিটিস নাই। কিছুটা ক্ষেত্রে কাজ করবে, আবার কিছু কিছু কমপ্লেক্স ছবির ক্ষেত্রে এটা কাজ করবে না। তো এইগুলো আমরা ক্যানভাতে গিয়ে দেখবো ইনশাল্লাহ, যে কিভাবে ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক রিমুভ করা যায়, বা অনেক চমৎকার এআই আছে বর্তমান সময়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সেইগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি যাই, এখানে আপনাকে সেট করে দিতে হবে যে কোন এরিয়াটুকু ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হবে, কোনটুকু রিমুভ হবে না। তো এইখানে দেখেন, এই যে এইগুলা কিন্তু সব রিমুভ হিসেবে ধরছে, এই মাথাও রিমুভ হিসেবে ধরে ফেলছে। এবার যদি কিপ চেঞ্জেস দিয়ে দিই, দেখেন মাথা সহ কেটে গেছে। তো মাথা সহ তো কাটা যাবে না, রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে এই এরিয়াটাকে বাদ দিয়ে দিতে হবে, বা এই যে এই এরিয়াগুলো বাদ দিয়ে দিতে হবে। এখানে দুইটা জিনিস আছে, এক হচ্ছে মার্ক এরিয়া টু কিপ, যেটা রাখতে হবে, আর যেটা রিমুভ করতে হবে সেটা আমরা এই মাইনাস দিয়ে চিহ্নিত করতে পারি। তো এরিয়া টু কিপে যদি যাই, যেহেতু আমার এই যে মাথার ভিতরে অংশটুকু তো আমার রাখতে হবে, যেমন আমরা এখান থেকে এই যে মাথার এরিয়াটুকু আমরা চাইলে এই যে এটাকে আমি ই করে দিলাম। এরপরে আমার বডিও তো চলে গেছে, এই বডিও তো আমাদের ঠিক করতে হবে। তো আমরা বডির এই এরিয়াটাকেও একটু দেখাই দেবো, তা না হলে কিন্তু বডি উধাও হয়ে যাবে। মাউস দিয়ে এটা ঢিল করা একটু কঠিন তুলনামূলকভাবে। এই যে মোটামুটি কাছাই গেছে। আমরা এই যে এইখানে হচ্ছে আবার একটু বাইরে চলে গেছে। তো এরিয়া টু রিমুভ দিতে হবে আমাদের এইখানে।
ঠিক আছে। তো এটা ধরে ধরে আমাদের কাজ করতে হবে আর কি। এই যে এখানে একটু রয়ে গেছে এগুলা, এই যে বাদ চলে গেছে, ফাইন। এবার শেষ, এইটুকু বাকি আছে। ওকে, মোটামুটি হয়েছে আর কি, যদিও এটা পারফেক্ট না, আগেই বলছি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আসলে 100% পারফেক্ট করা মুশকিল আছে। এবার যদি কিপ চেঞ্জেস দিই, এবার দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটাকে যদি এটার উপরে নিয়ে আসি তাহলে সহজে বোঝা যাবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ হয়ে গেছে সেটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করতে পারি। এরপরে কারেকশনসে গিয়ে আমি জাস্ট বেসিক কিছু কারেকশন করতে পারি এটার। হালকা একটু কালার টালার চেঞ্জ করে এখানে বেশ কিছু অপশন আছে দেখেন। তো এইগুলা দিয়ে আমরা চাইলে এই ছবিটাকে হালকা একটু কারেকশন করতে পারি, একটু লাইট করা, একটু ডার্ক করা, বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট কন্ট্রোল করার এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারি। এইগুলা বেসিক বিষয়, এগুলা এইখানে খুব বেশি অ্যাডভান্স কাজ করা যাবে না। আপনারা অ্যান্ড্রয়েড ফোনে এর চাইতে চমৎকার ফটো এডিটিং করতে পারেন। তো এইখানে এসব ফটো এডিট করার চিন্তা করার দরকার নেই। এখান থেকে টুকটাক যতটুকু প্রয়োজন হয় সেইটুকু আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো মোটামুটি একটা ছবি আনার পরে আমাদের যে কাজগুলো থাকে সেই বিষয়গুলা আমরা একটু দেখার চেষ্টা করলাম। বিশেষ করে আমাদের ডকুমেন্টের ক্ষেত্রে যেই ছবিগুলা যেভাবে কাজগুলা প্রয়োজন হয় সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, আরো কিছু অপশন আছে ছবি অ্যাড করার। আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই, এখান থেকে ইনসার্টে যাব, পিকচার্স, পিকচার্স এর এখানে আরো বেশ কয়েকটা অপশন আছে। তো এই অপশনগুলো যাদের নাই তারা কিভাবে করবেন সেটাও একটু বলে দেব। বাকি এখান থেকে মোবাইল ডিভাইস, আপনার ডিভাইসকে এটার সাথে কানেক্ট করে হচ্ছে মোবাইল থেকে সরাসরি ছবি এখানে ইনসার্ট করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কানেকশনটা কিন্তু লাগবে। এটা একটু হচ্ছে সেম অ্যাকাউন্ট না হলে আবার ঝামেলা হয়ে যাবে। যেমন আপনার এখানে যে অ্যাকাউন্টটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেম অ্যাকাউন্টটা আপনার মোবাইলেও থাকা লাগবে, তখন এটা কাজ করবে। এর বাইরে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টক ইমেজ, অনলাইন পিকচার্স। এই দুইটা জিনিস হচ্ছে মাইক্রোসফটের স্টক ইমেজ। আমরা অ্যাডোবি স্টকের ছবিগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমাদের যেটা প্রয়োজন। ধরেন যে আমাদের হচ্ছে কোরআনের একটা ছবি দরকার, কোরআন লিখে সার্চ দিলাম, কোরআন রিলেটেড ছবি তাদের স্টকে নাই। আমরা ধরেন যে মস্ক, মসজিদ লিখে সার্চ দিলাম, মসজিদের ছবিও নাই। ফ্লাওয়ার লিখে সার্চ দিই, যে ফ্লাওয়ার্স এর ছবি আসছে অনেক। তো একজ্যাক্ট যা আমরা চাইবো তার সবকিছুই যে এখানে আছে বিষয়টা এরকম না। তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে চাপ দিলাম। তো এই ছবিটা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে তারপরে আমার এখানে ইনসার্ট হয়ে যাবে। এইভাবে আমরা হচ্ছে স্টক ইমেজ ডাউনলোড করতে পারি। এইটাতে মজা কি, আমরা অনলাইন থেকে যদি কোনো ছবি আনি, ছবি আনলে হচ্ছে দেখেন নিচের দিকে ওই ওয়েবসাইটের লিংক লেখা থাকতে পারে বা ওয়াটারমার্ক দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে এই ছবিগুলো কিন্তু একেবারে ফ্রেশ এবং এইগুলার রেজুলেশন অনেক ভালো। সেই জায়গা থেকে আমরা অনলাইন এই স্টক ইমেজ ব্যবহার করতে পারি। এর বাহিরে আরেকটা আছে অপশন, অনলাইন পিকচার্স। এই অনলাইন পিকচার্সটা হচ্ছে আমরা গুগলে যেমন সার্চ করে নিয়ে আসি, এইখানে হচ্ছে বিং থেকে সার্চ করে নিয়ে আসতেছে। বিং একটা সার্চ ইঞ্জিন। যেমন আমরা হচ্ছে স্টক ইমেজে কিন্তু কোরআনের ছবি পাইলাম না, কিন্তু অনলাইন পিকচার যে কোরআন লিখে সার্চ দেই, দেখেন এখানে কিন্তু কোরআনের বেশ কিছু ছবি চলে আসছে। ঠিক আছে, এগুলো অনলাইন থেকে সার্চ করে সে যেই ছবিগুলা পাইছে সেই ছবিগুলা ফিল্টার করে নিয়ে আসছে। আবার হাজার হাজার ছবি যে আছে বিষয়টা এরকম না। যতটুকু রিলেভেন্সি রাখা যায় সেইগুলা চিন্তা করে সে নিয়ে আসছে। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি, তো এই ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে। তো অনলাইন পিকচার আর হচ্ছে স্টক ইমেজ, দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে স্টক ইমেজ গুলা এটা মাইক্রোসফটের অ্যাডোবি স্টক থেকে নিয়ে আসতেছে, আর অনলাইন পিকচার হচ্ছে অনলাইন থেকে সার্চ করে নিয়ে আসতেছে। তো যাদের হচ্ছে এই দুইটা অপশন নাই তারা কি করবেন, তারা হচ্ছে গুগল থেকে সার্চ করে নিয়ে আসবেন। তারা যে কোরআন লিখে সার্চ করবেন, ইমেজেসে যাবেন, ইমেজেসে গিয়ে তারপরে এখান থেকে ছবি আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন। এখান থেকে ধরেন যে এই ছবিটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি, এই যে এই ছবিটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ,
ইমেজটা কপি হয়ে গেল, এবার আমি এইখানে চাইলে কিন্তু ব্যবহার করতে পারি। কন্ট্রোল ভি দিলাম, এই যে আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। এটাও কিন্তু আমরা অনলাইন থেকেই ছবিটা আনলাম। আহ, আগের ভার্সন গুলাতে যেমন হচ্ছে আপনার এখানে সার্চ করে নিয়ে আসতে হইতো, তবে এখানে আবার রিসোর্সও বেশি ছিল। এখানে হাজার হাজার ছবি আছে, কিন্তু এখানে অনলাইন পিকচারে যদি আমি কোরআন লিখি সার্চ করি, তাহলে কিন্তু আমার সব ছবি আসতেছে না, বা হাজার হাজার ছবি আসতেছে না। কোরআন লিখে এন্টার প্রেস করলাম, এই যে ছবি আসছে, অল্প কয়টা ছবি আসছে। তো লিমিটেশনস এইখানেও কিছু আছে, ওইখানেও কিছু আছে। ওইখানে আবার কিছু ছবি এরকম হইতে পারে যে ওয়াটারমার্ক আছে, এই কারণে আপনি হয়তো বা ব্যবহার করতে পারেন না। বা এখানে এই যে ছবির অর্ধেকে আবার একটা টেক্সট দেওয়া আছে। তো গুগল তো কি করছে, এখানে যত ছবি আছে দুনিয়াতে বা অনলাইনে কোরআন ট্যাগ করা, সেই সব ছবি নিয়ে আসছে। সেটা ইউটিউবের থাম্বনেলও নিয়ে আসছে কিছু কিছু জায়গায়। ঠিক আছে। তো ছবি রিলেটেড মোটামুটি আলোচনাগুলো এই রকমই। আমাদের ছবি কিভাবে ইনসার্ট করতে হয়, এই ছবিকে রিসার্চ করা শিখলাম, ক্রপ করা শিখলাম। এরপরে হচ্ছে বেসিক কিছু এটার টুকটাক এডিটিং বা এটার বর্ডার দেওয়া শিখলাম, আরো বেশ কিছু জিনিস শিখলাম। এর বাইরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টে ওয়ার্ড আর্ট অ্যাড করতে পারি। ওয়ার্ড আর্টটা কোথায়? এই যে ওয়ার্ড আর্ট, এইখানে দেখেন ওয়ার্ড আর্ট। তো যাদের স্ক্রিন ছোট, মনিটর ছোট, তাদের এই যে শুধু এই আইকনটা হয়তো বা দেখবেন। ঠিক আছে, ওয়ার্ড আর্টে ক্লিক করলাম আমরা, এইখান থেকে বিভিন্ন স্টাইলের টেক্সট আছে। এটাতে যদি ক্লিক করি, এইখান থেকে আমি ধরেন যে আমার নাম লিখে দিলাম। যদিও এই লেখার স্টাইল গুলো এখন আমরা এই যে হোমেই পেয়ে যাই, মনে আছে কিনা হোমের, এই যে এইখানে কিন্তু সেম স্টাইল গুলো ছিল, সেইগুলোও আমরা ইউজ করতে পারি। কিন্তু এইখানে যেটা হইলো, এটা একটা টেক্সট বক্সের ভিতরে হওয়াতে এই লেখাটা আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি, যে কোনো জায়গায় বসাইতে পারি। এইটা হচ্ছে ওয়ার্ড আর্টের স্পেশাল একটু পার্থক্য। এটা একটা টেক্সট বক্সের ভিতরে থাকে। তো টেক্সট বক্সের ভিতরে থাকার কারণে আমার জন্য এটা মুভ করানো সহজ। কিন্তু আমি যদি সেম লেখাটাই আমি এখানে রুহুল আমিন লিখলাম, এবং এটাকেও কিন্তু আমি চাইলে ওই স্টাইলে সেম স্টাইলটা আমি আবার এখানে দিতে পারি। তো এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করে সেম স্টাইলটা আমি এখান থেকেও দিয়ে দিলাম। তো দুইটাতে সেম স্টাইল, আমি এটাকে একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন দুইটা লেখা কিন্তু সেম, কিন্তু পার্থক্য হচ্ছে এটাকে আমি কোথাও সরাইতে পারতেছি না, আর এটাকে আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করে দিতে পারতেছি। তো ওয়ার্ড আর্ট দিয়ে যদি করি আমরা, তাহলে এটাকে আমরা এটা টেক্সট, একটা টেক্সট বক্সের ভিতরে যেহেতু হয়, এই টেক্সট বক্সটাকে আমি আমার মতো করে মুভ করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড আর্ট। এখানে বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইন গুলো দিয়ে আমরা আমাদের কাজগুলো সেরে ফেলতে পারি। এরপর যেটা আছে শেপস নিয়ে কাজ করার সুযোগ আছে। তার আগে টেক্সট বক্সটা আমরা একটু দেখি, যেহেতু অলরেডি টেক্সট বক্স নিয়ে একটা আলোচনা হয়ে গেছে। ওয়ার্ড আর্টটা একটা টেক্সট বক্সের ভিতরে আছে। তো এই রকমের টেক্সট বক্স আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। সেই টেক্সট বক্স আমরা কোথা থেকে ক্রিয়েট করবো? এই যে এইখানে দেখেন টেক্সট বক্স একটা অপশন আছে, অর্থাৎ লেখার একটা বাক্স আমরা অ্যাড করব। এখানে অনেকগুলা সুন্দর সুন্দর ডিজাইন আছে, সেগুলা ব্যবহার করতে পারি। অথবা আমরা ড্র টেক্সট বক্সে চলে যাব, এইখান থেকে আমার যতটুকু বক্স প্রয়োজন ততটুকু আমি বক্স ক্রিয়েট করে এখানে আমি আমার লেখাগুলো লিখবো। তো আমি যদি এখানে একটা লরেমের একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, 1/5, এই যে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আমরা হচ্ছে একটা বক্সের ভিতরে এই লেখাটাকে দিয়ে রাখলাম। তো এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি। তো খেয়াল রাখতে হবে, বক্সের বাইরে লেখা চলে গেলে কিন্তু এটা আর দেখা যাবে না। একটা বক্সের ভিতরে আমার এই লেখাটা থাকলো। ওকে, এই বক্সটাকে আমি চাইলে আমার মতো করে মুভ করতে পারি, এবং এইটাকে কিন্তু আমি অ্যাজ এ শেপ হিসাবে ট্রিট করতে পারি। শেপকে যে 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 কাজ করা যায়, শেপের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, শেপের হচ্ছে বর্ডার দেওয়া যায়, শেপের আরো বেশ কিছু কাজ আছে। তো শেপ রিলেটেড বিষয়গুলা একটু এই যে এরপরেই আমরা দেখব। সেক্ষেত্রে যা যা করা যায় শেপের, এইখানে সব কাজই মোটামুটি করা যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে কেটে দিলাম। এবার আসেন যে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে শেপ। শেপ কিভাবে ইনসার্ট করতে হয়। ঠিক আছে, শেপটা ইনসার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ইনসার্টে চলে যাইতে হবে। ইনসার্টে গিয়ে এই যে শেপস একটা অপশন আছে, এইখান থেকে শেপ আমাদের ইউজ করতে হবে। তো ধরেন যে আমরা এই যে এই একটা শেপ নিয়ে আসলাম। ঠিক আছে, এই শেপটা আমার তৈরি হয়ে গেল। এরপরে এই যে শেপ ফরম্যাট নামে একটা নতুন মেনু তৈরি হয়ে গেছে। এটা যখন আমি ফাঁকা ক্লিক করি, বাইরে ক্লিক করি, তখন কিন্তু এই শেপ মেনুটা এখানে নাই। এখানে যখন ক্লিক করতেছি, তখন আমার এই শেপ ফরম্যাটটা আসতেছে। এখান থেকে কি করা যায়?
এই শেপ রিলেটেড অনেক আলোচনা করা যায়। এখানে আমাদের হচ্ছে ইমেজের সাথে যে যে বিষয়গুলা দেখছিলাম, এইখানেও কিন্তু মোটামুটি অনেকটা মিল আছে। এই পাশটা তাকান, এই যে সাইজ, তারপর হচ্ছে উপরে নিচে করা র্যাপ টেক্সট, এগুলা কিন্তু আমরা ইমেজই দেখে আসলাম। ঠিক আছে, এর বাইরে আরো কিছু জিনিস আছে, যেমন শেপের ফিল, শেপের ভিতরের কালার দিতে পারি, বর্ডারের কালার দিতে পারি, শেপের বিভিন্ন স্টাইল দিতে পারি এবং শেপটা চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। তো আমরা সিম্পলের ভিতরে যদি দেখি, ধরেন যে আমি একটা পতাকা তৈরি করব বাংলাদেশের, তখন আমরা কি করি, আমরা হচ্ছে সবুজ কালারের একটা সার্কেল, সরি রেক্টেঙ্গেল নেই, তার ভিতরে সার্কেল করি হচ্ছে লাল কালারের। তো এটাকে যদি আমি সবুজ কালার করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা এই যে শেপের ফিল কালারটা আমার সবুজ করে দিতে হবে। ধরেন যে সবুজ কালার, একজ্যাক্ট সবুজ, ধরেন এটাই আমি সবুজ হিসেবে দিলাম। এবং এটার একটা বর্ডার কালার আছে, এই বর্ডার কালারটা আমরা রাখতে চাই না, আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিলাম, তাহলে আর কোনো বর্ডার থাকলো না। ঠিক আছে, এই শেপের। এবার আমার দরকার একটা সার্কেল, এই যে এখান থেকে নিতে পারি, অথবা ইনসার্টের শেপসে এসে এখান থেকে আমি একটা সার্কেল নিয়ে নিতে পারি। এই যে সার্কেল হয়ে গেল আমার। এটাকে যদি ফুল সার্কেল করতে চাই, দেখেন এখানে একটা বিষয় আছে, যদি আমি ফুল সার্কেল করতে চাই একেবারে 100% সার্কেল, তখন আমি শিফট ধরে সার্কেলটা তৈরি করব। আর যদি শিফট ধরে সার্কেলটা তৈরি না করি, তাহলে কি হয় দেখেন, তখন এই যে আমি যেই রকম ইচ্ছা সেভাবে সার্কেল তৈরি করতে পারতেছি, চ্যাপ্টা বা ডিম আকৃতির সার্কেল তৈরি করতে পারতেছি। কিন্তু শিফট ধরলে কিন্তু 100% সার্কেল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ধরেন এইরকমের একটা সার্কেল দিলাম, যেটা দেই সমস্যা নেই, আমরা ফুল সার্কেলও রাখতে পারি। রেখে এবার এটার কালার দিতে হবে কি, লাল। আউটলাইন কালার আমরা নো কালার করে দিলাম, অর্থাৎ বর্ডারে কোনো কালার থাকবে না। সে ফিলে যদি আসে, এখান থেকে রেড কালার করে দিলাম। তো এবার দেখেন বাংলাদেশের পতাকা কিন্তু হয়ে গেল আমাদের। ঠিক আছে, এইভাবে আমরা শেপ ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, আহ, টুকটাক ড্রয়িং হইতে পারে, বা হচ্ছে আমাদের এই শেপ ব্যবহার করে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি আমরা। এই রকমের কাজগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো এখন এইখানে যেটা হয়, ধরেন আমি তো দুইটা শেপ মিলে একটা পতাকা তৈরি করলাম। এখন আমি যদি এইটা ধরে টান দেই, তাহলে দেখেন এই যে পতাকার সার্কেল কিন্তু চলে গেল। তো পতাকার সার্কেল যদি চলে যায়, তাহলে কি পতাকা কি আর থাকলো? তো পতাকা এবং এই ব্যাকগ্রাউন্ড এবং সার্কেল, এই দুইটা মিলে আমার হচ্ছে পতাকা। এই কারণে আমরা যেটা করতে পারি, এটাকে ঠিকঠাক রাখার জন্য, সব সময় যাতে ঠিক থাকে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলতে পারি। তো দুইটা শেপ একসাথে সিলেক্ট করব প্রথমে। প্রথমে এটাকে ক্লিক করলাম, আবার যদি আমি এইটাকে ক্লিক করি, তাহলে দেখেন ওইটা কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে। এইটাকে সিলেক্ট করলে ওইটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো দুইটাকে একসাথে সিলেক্ট করার রাস্তা হচ্ছে কন্ট্রোল প্রেস করে অথবা শিফট প্রেস করে আমরা হচ্ছে সিলেক্ট করব। এটা সিলেক্ট অবস্থায় আছে, এবার যদি শিফট প্রেস করে আবার এটাতে ক্লিক করি, তাহলে দেখেন দুইটা একসাথে আমার সিলেক্ট অবস্থায় আছে। এবার আমরা যেটা করব, শেপ ফরম্যাটে যাব, এইখান থেকে এই যে গ্রুপ একটা অপশন আছে, অথবা এইখানেও আমরা শেপের উপর রাইট বাটন ক্লিক করতে পারি, এই যে গ্রুপ, গ্রুপ থেকে গ্রুপ করে দিলাম। এখন এই দুইটা শেপ একসাথে গ্রুপ হয়ে গেছে। এখন আমি যদি এটা ধরে টান দিই, ফুল একটা পতাকাই চলে আসতেছে। এখন কিন্তু সার্কেলটা আলাদা করে চলে আসতেছে না, বা আমার রেক্টেঙ্গেলটা আলাদা চলে আসতেছে, বিষয়টা এরকম না। ফুল দুইটা মিলে যেহেতু একটা গ্রুপ হয়ে গেছে, এই কারণে আমি ক্লিক করে টান দিলেও আমার হচ্ছে একসাথে সবগুলা মুভ করতেছে। ওকে, ফাইন। এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন শেপের ব্যবহার করতে পারি। আমরা হচ্ছে ধরেন যে যদি মনে হয় যে আমি একটা ঘর তৈরি করব শেপ দিয়ে, ঠিক আছে, আমরা এটাকে ডিলিট করে দিই, একটা সিম্পল একটা ঘর তৈরি করব সহজে, সেটা কিন্তু করা যাবে। আমি হচ্ছে সিম্পলের ভিতরে আপনাদেরকে একটা দেখাই যে শেপ দিয়ে কি কি করা যায়। এটাকে আমরা যদি একটা কপি করি, আচ্ছা শেপ কপি করার রাস্তা কি, শেপ এখান থেকে শেপ নিয়ে আমরা পাওয়ার পয়েন্টে আরো কিছু আলোচনা দেখবো ইনশাল্লাহ। এইখান থেকে কন্ট্রোল ক্লিক করে যদি ড্র্যাগ করি, তাহলে এটার আরেকটা কপি হয়ে যায়। ঠিক আছে, তো এইটাকে আমরা যেটা করব, এটার বর্ডারটাকে আমরা তুলে ফেলি আগেই। এটার বর্ডারটা শেপ ফিল কালার দিয়ে দিলাম, ধরেন যে একটা ফিল কালার দিয়ে দিলাম এই রকমের, এবং বর্ডারটা তুলে দিলাম। এবার এটাকে যদি আমি আরেকটা কপি করি, কন্ট্রোল ক্লিক করে এটাকে আরেকটা কপি করলাম। তো এইটার কালার ভিন্ন একটা কালার দিয়ে দিলাম, ধরেন শেপ ফিল, ফিল থেকে ধরেন এইরকমের একটা কালার দিয়ে দিলাম। তো এটাকে আমি ছোট করি, ছোট করে এই, তো আমি হচ্ছে দুইটা করে ফেললাম। দুইটাকে যদি আমি শেপ
থেকে এখানে অ্যালাইনমেন্ট আছে একটা, অ্যালাইনমেন্ট হচ্ছে যদি মিডল করে দিই তাহলে দুইটা পাশাপাশি চলে আসছে একেবারে পারফেক্ট পজিশনে। এবার ধরেন যে আমি কিন্তু একটা ঘর তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? তো এটার একটা মেঝে দিব। তো এটাকে আমি আরেকটা কপি করি, কপি করে একটা মেঝে তৈরি করব। এত বড় মেঝে হবে না, এটা একটু ছোট করলাম। এইখান থেকে আমি হচ্ছে এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার করে দিলাম। এই পাশ থেকে একটু ছোট করে দিই, এই পাশ থেকে একটু ছোট করে দিই। এরপর আমি ধরেন যে এটার একটা দরজা দিব। ফাইন, এটাকে আমি আরেকটা কপি করলাম, কপি করে হচ্ছে এইখানে আমি একটা দরজা দিতে চাই এই রকমের। জানালা দিব দুইটা, এইখানে একটা জানালা দিব। এই দরজাটার আরেকটা কপি করে আমি এই পাশে একটা দরজা দিয়ে দিব। তো এই পাশে দরজাটা আরেকটা ছোট হবে। সিম্পলের ভিতরে জাস্ট এই যে দেখেন আমাদের ঘরের একটা শেপ কিন্তু হয়ে গেছে। এবার আমি যেটা করব, এইখানে একটা ছাদ দেয়া দেবো জাস্ট দুইটা শেপ দিয়ে। শেপ থেকে আমি ধরেন এইরকম একটা নিয়ে নিলাম, এটা এইখানে দিলাম। একটু বড় হয়ে গেছে শেপ, আমরা চাইলে ছোটও করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, যতটুকু দরকার। ওকে, এরপরে আমরা এই পাশে একটা শেপ দিব। তো এই এই যে শেপটা আছে, শেপের আউটলাইনটা নান করে দিই এবং এটার কালারটা আমি ধরেন যে ভিন্ন একটা কালার দিয়ে দিই। কালার হচ্ছে আপনারা যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে শেপে আইসা এবার যেটা করতে পারেন আমরা হচ্ছে এইখানে একটা আছে ফ্রি ফর্ম শেপ। ফ্রি ফর্ম দিয়ে আমরা হচ্ছে এটাকে শেপ আঁকতেও পারি চাইলে, ঠিক আছে? ধরেন যে আমরা এরকম একটা শেপ এঁকে ফেললাম, এই যে আমরা শেপ এঁকে ফেললাম। তাহলে এই শেপ দিয়ে কিন্তু আমরা একটা ঘর তৈরি করে ফেললাম। ওকে, তো এটা আমাদের শেপ বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। আপনি যদি শেপের পারফেক্ট ব্যবহারটা জানেন তাহলে দেখবেন যে এই শেপ দিয়ে আপনার অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে এরপরে দেখি আমাদের আজকের আলোচনা সর্বশেষ বিষয়, সেটা হচ্ছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। এই তিনটা জিনিস আমাদের এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনাগুলোর ভিতর থেকে এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, ইমেজও খুবই ইম্পর্টেন্ট। তবে আমাদের এইটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখানে কয়েকটা প্যারাগ্রাফ লিখে ফেলি। ধরেন যে 10টা প্যারাগ্রাফ লিখলাম 10 লাইনের। তো এখন দেখেন আমার দুইটা পেজ হয়ে গেছে, দুইটা পেজে আমার লেখা হয়ে গেছে অনেকগুলা। আমরা যদি এই পেজগুলার পেজ নাম্বার দিতে চাই উপরে অথবা নিচে, যে কোনো জায়গায় আমি যদি পেজ নাম্বার অটো পেজ নাম্বার দিতে চাই, তাহলে আমরা কি করব, ইনসার্টে চলে যাব আমরা। ইনসার্ট থেকে এইখানে দেখেন আমাদের পেজ নাম্বার একটা অপশন আছে, হেডার ফুটার এই সেকশনে আমাদের পেজ নাম্বার একটা অপশন আছে। এখানে টপ বটম এই দুইটা পজিশনে আমরা পেজ নাম্বার সেট করি সাধারণত। টপে যদি দেই, টপের কোন পজিশনে দিতে চান, এখানে অনেকগুলা পজিশন আছে সেইগুলা দেখাইতে পারেন। অথবা যদি বটমে দিতে চান, সাধারণত বটমেই দেওয়া হয়, তো আপনি টপেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে সবসময় বটমেই যে দিতে হবে তা না, আমরা এই সার্কেল স্টাইলের এটা পেজ নাম্বারটা দিলাম। ওকে ফাইন, ক্লোজ দেই আমরা হেডার ফুটার। এখন দেখেন অটোমেটিক এখানে একটা পেজ 1 হয়েছে, আর নিচে আসলে পেজ 2 হয়েছে। আমি যখন লিখতে থাকবো অটোমেটিক হচ্ছে আমার এই পেজ নাম্বারটা বাড়তে থাকবে, অটো ইনক্রিমেন্ট। ঠিক আছে, আমি যদি এখানে ধরেন আরো কিছু লেখা লিখি, লরেম 10/10, তাহলে দেখেন আমি যে 3 নাম্বার পেজে কিন্তু চলে আসছি। আবার নিচে যদি আসি 4 নাম্বার পেজে চলে আসছি। তো আমি কিন্তু এটা বলে দেইনি যে এটা 4 নাম্বার পেজ হবে, এটা 3 নাম্বার পেজ হবে। অটোমেটিক ডাইনামিক্যালি এটা হচ্ছে। তো এখন পেজ নাম্বারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ডকুমেন্ট তৈরি করছি বাংলায়, কিন্তু পেজ নাম্বার আসতেছে ইংরেজিতে। তো বাংলা যদি পেজ নাম্বার করতে চাই তাহলে কি করতে হবে, এই পেজ নাম্বারের ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। এই পেজ নাম্বারের ফন্ট আমরা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এইখান থেকে এই যে দেখেন, এখান থেকে সুতুন এমজে অথবা বাংলার কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারি। তো সুতুন এমজে ফন্টটা আমরা দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে হোম, হোম থেকেও দিতে পারি আমরা। এইখান থেকে এই যে সুতুন এমজে দিয়ে দিলাম। ফাইন, এবার হেডার ফুটার থেকে ক্লোজ করে দিলাম। এবার দেখেন পেজ নাম্বার গুলা বাংলায় আসছে 3, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে 2, তারপরে এটা হচ্ছে 1। এই যে বাংলায় পেজ নাম্বার আসতে হলে কি করতে হলো, আমার পেজ নাম্বারের ফন্টটা চেঞ্জ করে দিতে হলো বাংলায়। হ্যাঁ, বাংলার যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে হবে। ইউনিকোডের ফন্ট দিলে কিন্তু কাজ হবে না, কারণ ইউনিকোডে 1 2 3 4 টা 1 2 3 4 হিসেবে কাজ করে।
বাংলার এমজে গ্রুপের ফন্টগুলা বা আনসি ফরম্যাটের ফন্টগুলা দিতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে পেজ নাম্বার সেট করে দিলাম। পেজ নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমাদের হচ্ছে পেজ নাম্বার বিভিন্ন স্টাইল আছে। যেই স্টাইলটা আমার পছন্দ হয় সেই স্টাইলটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। যেমন আমরা হচ্ছে যদি আর একটু সিম্পল চাই, এত কমপ্লেক্সের ভিতরে যাব না, আমরা সিম্পলের ভিতরে এই যে পেজ নাম্বার দিয়ে দিলাম ক্লোজ। তাহলে এই যে পেজ নাম্বার, শুধু পেজ নাম্বারটা দেখাচ্ছে, এখানে কোনো শেপ টেপ কিছু নাই, সেইগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে হেডার ফুটার। আমরা পেজ নাম্বারটাকে যদি রিমুভ করে ফেলতে চাই তাহলে কি করবো, এখান থেকে রিমুভ পেজ নাম্বার। তাহলে পেজ নাম্বারটা আর থাকবে না, একবার অ্যাড করছিলাম, আবার চাইলে রিমুভ করে দিতে পারি। এরপরে যেটা আছে হেডার ফুটার। হেডার ফুটার হচ্ছে আমার রিপিটেড কোনো কিছু যদি থাকে, ধরেন যে আমি আমার পেজের হেডারে, প্রত্যেকটা পেজের শুরুতে আমি একটা লেখা লিখতে চাই, বা শেষে নিচে একটা লেখা লিখতে চাই। বইগুলাতে দেখবেন যে বইয়ের নামটা প্রতি পৃষ্ঠায় আছে, ঠিক আছে? তো এইগুলা কিভাবে করে, হেডার ফুটারের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো ধরেন যে আমি হেডার অ্যাড করব, এর জন্য হেডারে চলে যাব, এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। এর বাইরে আমরা এডিট হেডারে যদি ক্লিক করি, তাহলে এই যে হেডারে আমি যা ইচ্ছা অ্যাড করতে পারবো। তো এইখানে আমি লিখে দিলাম হচ্ছে রুহুল আমিন, ধরেন এটাকে সেন্টারে নিয়ে আসলাম। তাহলে প্রতি পেজের শুরুতে এখন রুহুল আমিন দেখা যাবে, এই যে রুহুল আমিন। পরের পেজে যদি আসি, এই যে রুহুল আমিন। আমি কিন্তু একটা দিচ্ছি, কিন্তু অটোমেটিক প্রত্যেকটা পেজে আমার হেডার চলে আসছে। তো এই যে রিপিটেড যদি কোনো বিষয় অ্যাড করতে চাই, তাহলে আমরা হেডার ইউজ করতে পারি। তো এটা গেল হেডার। আর ফুটারটা কি? হেডারটা হচ্ছে উপরে ইউজ করতে হয়, আর ফুটার হচ্ছে নিচে। একই জিনিস রিপিট হবে প্রত্যেকটা পেজে। ইনসার্টে যাব আমরা, এখান থেকে ফুটার, ফুটার থেকে এডিট ফুটার। এবার দেখেন নিচে যদি অ্যাড করতে চাই, বেসিক আইটি কোর্স, এটাকে আমি সেন্টার করে দিলাম। এবার দেখেন প্রত্যেকটা পেজের নিচে বেসিক আইটি কোর্স চলে আসছে, উপরের রুহুল আমিন, নিচে হচ্ছে বেসিক আইটি কোর্স। ঠিক আছে, এইভাবে আমরা ইউজ করতে পারি। এর বাহিরে হেডার ফোটার দিয়ে আমরা চমৎকার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের প্যাড ইউজ করতে পারি। ধরেন যে আপনার প্রতিষ্ঠানের প্যাডে হচ্ছে আপনি কিছু একটা লিখতে চান, তো সেক্ষেত্রে আমরা প্যাড ইউজ করে এটা ইউজ করতে পারি। যেমন ধরেন যে আমি যদি একটা নিয়ে আসি, লেটার হেড, ঠিক আছে? এই যে এখানে দেখেন অনেক লেটার হেড আছে, আমরা এই লেটার হেডটাকে যদি দেখি ইউজ করা যায় কিনা, এটাকে আমরা কপি করি, কপি ইমেজ, কপি করে আমরা হচ্ছে হেডারে চলে যাব আমরা। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে হেডারটা ওপেন হয়ে যায়। তো এই লেখাটা আমার আর দরকার নেই, আমরা এখানে পেস্ট করে দিলাম ইমেজটা। তো ইমেজটা পেস্ট হয়ে গেল, কিন্তু ইমেজটা হচ্ছে আমার ওই যে দেখেন সে ফুল জায়গা নিয়ে নিছে, এই কারণে আর ওই নিচে লেখার জায়গা নেই। এখন আমাদের যেটা করতে হবে, এই যে পিকচার ফরম্যাটে আসবো আমরা, এখান থেকে এটাকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিব, লেখার নিচে ফেলাই দিব এই ছবিটাকে। এবং এটাকে যেটা করতে হবে, এই ছবিটাকে ছবিটাকে আমি হচ্ছে পেজের সাইজে স্কেল করে নিব, ছোট বড় করে পেজের সমান করে নিব। এই কর্নার ধরে টান দিলাম, তো পেজের ঠিক সাইজের সাথে মিলতেছে না। এখন যেটা করতে হবে, আমাদের স্ট্রেচ করা ছাড়া উপায় নেই। তো আমরা হচ্ছে যখন নিজেদের লেটার হেড ইউজ করব, তখন তো জানবোই যে পেজের সাইজটা কি, তখন সাইজ অনুযায়ী করলে আর কোনো সমস্যা হবে না। এখান থেকে আমরা ক্লোজ করে দেই। উপর থেকে আমরা হচ্ছে একটু জায়গা ছেড়ে দিব, কারণ আমার হচ্ছে উপরে তো এই যে লোগো চলে আসছে, এর জন্য আমি এখান থেকে মার্জিন ধরে একটু নামাই দিলাম। আর নিচে যদি আসি, এই যে নিচেও কিছু লেখার উপর চলে গেছে, আমি নিচের থেকে মার্জিনটাও আমি একটু চেঞ্জ করে দেবো এইখান থেকে, এই যে এইখানে নিয়ে আসলাম। এখন দেখেন পুরা লেটার হেডের ভিতরে আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, এই যে লেটার হেডের ভিতরে কিন্তু আমার লেখাগুলো আছে। ঠিক আছে, এইভাবে আমরা আহ, হচ্ছে আমাদের প্যাড বা কোম্পানির লেটার হেডের ভিতরে আমরা আমাদের লেখাগুলো ইউজ করতে পারি। ওই যে বেসিক আইটি কোর্স নিচে রয়ে গেছে কিন্তু, তো ওইটা রাখা যাবে না, দুইটা এইটাকে আমরা কেটে দিই, তাহলে আমার লেটার হেডের আসলে লেখাগুলোর উপর ওভাররাইট হয়ে যাচ্ছে। তো এই ছিল হেডার, ফুডার এবং হচ্ছে পেজ নাম্বার। এই বিষয়গুলো আমাদের রেগুলার ডকুমেন্টেশনের কাজে কিন্তু খুব বেশি ব্যবহার হবে। তো আজকের ক্লাস মোটামুটি এখানেই আমাদের আলোচনা শেষ। আমরা যদি একটু হোমওয়ার্কটা একটু দেখি, আমাদের যেটা করতে হবে, বাসায় বসে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, মাই ফেভারিট এনিমেল নামে একটা ডকুমেন্ট তৈরি করবেন।
একটা ওয়ার্ড আর্ট টাইটেল, এই টাইটেলটা ওয়ার্ড আর্টে দিবেন। ওয়ার্ড আর্ট কিন্তু আমরা দেখাইছি কিভাবে ওয়ার্ড আর্ট ব্যবহার করতে হয়। আপনারা প্রয়োজনে ভিডিওটা আবার রিপিট আরেকবার দেখবেন। অ্যাড অ্যান ইমেজ অফ দ্য এনিমেল, একটা যে কোনো পশু পাখি, এটা হইতে পারে সামনে কুরবানির ঈদ, একটা গরুর ছবি আপনি আপনার ডকুমেন্টে অ্যাড করবেন। অথবা আপনার প্রিয় যে কোনো ছবি, আপনার এনিমেল যদি থাকে, অনেকের হচ্ছে বিড়াল থাকে, অনেকের হচ্ছে ছাগল পালে, তো সেই জায়গা থেকে আপনার প্রিয় যেই পশুটা আছে সেটার ছবি আপনি এখানে অ্যাড করবেন। এরপরে ইউজ ওয়ান টেক্সট বক্স উইথ এ শর্ট ডেসক্রিপশন, একটা শর্ট ডেসক্রিপশন লিখবেন একটা টেক্সট বক্সের ভিতরে। টেক্সট বক্স কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা কিন্তু দেখাইছি ক্লাসে, যদি ক্লিয়ার না হয় আরেকবার ভিডিওটা দেখে নেবেন। অ্যাড এ হেডার উইথ ইউর নেম অ্যান্ড ফুটার উইথ পেজ নাম্বার, ঠিক আছে? হেডার ফুটার এড করতে হবে, হেডারে আপনার নাম দিবেন, ফুটারে পেজ নাম্বার দিবেন, ঠিক আছে? এবং এইটাকে ফেভারিট অ্যানিমেল নামে ফাইলটাকে সেভ করে রাখবেন। এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ, বাসায় বসে এই কাজগুলো করে ফেলবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নোত্তরের জন্য আমরা আগাইতে পারি। হ্যান্ড রেজ করে ফেলেন সবাই। আচ্ছা, ভাই কি আছেন? ভাই আছি, আপনি পরিচালনা করলে ভালো হয়। আচ্ছা ভাইদেরকে একটা নির্দেশনা দিয়ে রাখি, ক্লাস রিলেটেড কোনো কিছু না বুঝলে শুধুমাত্র বাইকে প্রশ্ন করবেন। অন্য সার্বিক যত ধরনের প্রশ্ন আছে সেটা আমাকে করবেন। আপাতত তারা হ্যান্ডেল করার দরকার নেই। শুধু ক্লাস রিলেটেড যাদের প্রশ্ন আছে, কোনো বিষয়ে বুঝেন নাই বা হচ্ছে যে কি গত ক্লাসে প্র্যাকটিস করছেন তারপরে আপনি বুঝতেছেন না, আজকের মধ্যে আরেকটা নির্দেশনা থাকবে যে কি আপনি একটা জিনিস বুঝেন নাই, সেটা ভিডিও দেখে বোঝার সুযোগ আছে, আপনি বারবার ভিডিও 100 বার দেখতে পারবেন, পুরো দিন দেখার সুযোগ আছে। গত ক্লাসে যেটা বুঝেন নাই বা প্র্যাকটিস করছেন, এখন আপনি কোনোভাবে সমাধান করতে পারতেছেন না, সেটার জন্য একটু কি করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন এবং শুধু তারাই কি করবেন, প্রশ্ন করবেন। জি, সিফাতুল্লাহ আল জাবির, একটু আনমিউট করে কথা বলুন। জি, প্রশ্ন করুন ভাই। আচ্ছা, এমডি কামাল আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, মাউস দিয়ে ওয়ার্ডের সাইজ কিভাবে ছোট বড় করে? কোনটা আবার একটু বলেন। মানে একটা কোনো কিছু টেক্সট করলাম, সেটা আপনি যে এমনি হোম মেনু থেকে তো লেখার সাইজ ছোট বড় করা যায়, তাছাড়া কিভাবে করা যায়? কি ছোট বড় করবেন? লেখা? হ্যাঁ, লেখা ছোট বড় করার জন্য তো এখানে ফন্ট সাইজ আছে, এইখান থেকে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ বাদে আপনি লিখছিলেন সেই সময় মাউস দিয়ে টান দিয়ে ছোট বড় করছিলেন, ওইটা কিভাবে করা যায়? আচ্ছা, আমরা আগে কিছু একটা লিখি। রুহুল আমিন, হ্যাঁ। মাউস দিয়ে টান দিয়ে এখানে দুইটা জিনিস, এক হচ্ছে আমরা এটাকে কিন্তু জুম ইন জুম আউট, এটা কিন্তু ছোট বড় হইল না লেখা, এই যে এখন কিন্তু বড় হচ্ছে, জুম হচ্ছে। এটা কিন্তু লেখা ছোট বড় হচ্ছে না, এটা বড় করে দেখাচ্ছে আর কি। আর লেখা ছোট বড় করার অপশন এইটাই, ফন্ট সাইজ ছোট বড় করতে হবে আপনাকে, এইখান থেকে ছোট বড় করতে পারেন, অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি ছোট বড় করতে পারেন। লেখা ছোট বড় করার অপশন হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করতে হবে। মাউস দিয়ে ছোট বড় করা যায় না, মাউস দিয়ে হচ্ছে জুম ইন জুম আউট করা যায়। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ফাহিম ফাহিম আশরাফ রায়হান, আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। গত ক্লাসে যে আপনি প্যারাগ্রাফের যে মিডল দিয়ে যে লেখাটা শুরু হয় না, ওটার পরে যদি আমি ইন্টারচেপ দিই কিন্তু আমার ওই নিচে বরাবর লেখা শুরু হয় আর কি।
মানে প্যারাগ্রাফের যে পরেরটা আছে ওই যে মিডল লেখা মাঝখানে এনে যে লেখা হয় প্যারাগ্রাফের জি। স্টাইল হুম। এটা এটা সেন্টার দিয়ে যদি আমি তারপর যদি আমি লিখতে চাই তাহলে ওটা মাঝখান থেকেই লেখা শুরু হয়, সাইডে চলে যায় না। আচ্ছা, তাহলে পরের আপনি প্রথমে যে সেন্টার দিয়ে রাখছেন না, এখন সেন্টার হিসেবে আছে। তো পরের প্যারাগ্রাফ যদি আমি লেফট থেকে শুরু করতে চাই, তাহলে আবার লেফটে দিয়ে শুরু করব। যদি আমি লেফটে দিই না তাহলে আমার এই যে রুহুল আমিনও লেফটে চলে যায়। তাহলে আপনি যেটা করছেন সেটা হচ্ছে এন্টার। দেখেন, দুইটা জিনিস একটু বোঝা লাগবে এখানে। সেটা হচ্ছে আমি যদি এইখান থেকে, এখন এটা কিন্তু সেন্টার আছে তাই না, সেন্টার অবস্থায় যদি আমি এন্টার প্রেস করি, হুম। এন্টার প্রেস করে আমি লেফটে দিলাম, বা আমি একটা কিছু লিখলাম, ধরেন আমি লিখলাম হচ্ছে আপনার নাম কি? ফাহিম আশরাফ। ফাহিম। জি ফাহিম আশরাফ। ওকে, তাহলে এখন আমার দুইটাই কিন্তু সেন্টারে আছে। এই অবস্থায় আমি চাইলে এইটাকে লেফটে নিয়ে যেতে পারি। তা আপনি বলতেছেন যে উপরেরটা সহ লেফটে চলে যায়। জি এটা জি হবে যদি আপনি দেখেন এই এন্টার প্রেস করার সময় আপনি শিফট এন্টার প্রেস করেন, যদি শুধুমাত্র তখনই এই সমস্যাটা হবে। শিফট এন্টার প্রেস করা যাবে না, শুধু এন্টার প্রেস করলে এই সমস্যা হওয়ার কথা না। দেখেন আমি শিফট এন্টার প্রেস করছি, এবার যদি আমি লেফটে নিয়ে যাই দুইটাই লেফটে যাচ্ছে, যদি রাইটে নিয়ে যাই দুইটাই রাইটে যাচ্ছে, সেন্টার নিলে দুইটাই সেন্টারে যাচ্ছে। কারণ শিফট এন্টার প্রেস করলে লাইন ব্রেক হয় না, বা প্যারাগ্রাফটা ক্লোজ হয় না, লাইন ব্রেক হয় শুধু। ঠিক আছে, দেখেন আমি এখান থেকে শুধু এন্টার প্রেস করলাম, শুধু এন্টার প্রেস করে এবার যদি লেফটে যাই শুধু নিচেরটাই লেফটে যাচ্ছে, আর যদি রাইটে যাই শুধু নিচেরটা আলাদা হয়ে গেছে আর কি। তো প্যারাগ্রাফটাকে আলাদা করতে হবে। এখন এটা আপনি বুঝবেন কিভাবে যে আসলে আমার এটা প্যারাগ্রাফটা আলাদা হয়েছে কিনা? এটার জন্য আপনারা যেটা করতে পারেন, যেমন আমি এখানে শিফট এন্টার প্রেস করলাম, এই প্যারাগ্রাফ মার্কটা অন করে দেন। দেখেন এই যে এইখানে কিন্তু আমার লাইন ব্রেক দেখাচ্ছে, প্যারাগ্রাফ মার্ক এরকম দেখাচ্ছে না। তার মানে আপনার প্যারাগ্রাফটা ক্লোজ হয় না। এইখানে প্যারাগ্রাফ ক্লোজ না হলে কিন্তু আপনার ওই যে হয়ে যাবে, দুইটা একসাথে মুভ করতে থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে। আর হলো যে ওই যে বুলেটটা যে মানে এক এক লেখার পর যে 1.1 আসে না, আমারটায় যদি আমি প্রথমে 1 2 লিখি, তারপর যদি ওই যে ট্যাব ইউজ করে যদি 1.1 আনতে চাই তাহলে ওটা আসে না আবার। তাহলে আপনার মাল্টি লেভেলটা এখান থেকে ইউজ করতে হবে। এখানে এখান থেকে মাল্টি লেভেলটা আগে দেখাই দিবেন, এই যে এইটা। জি জি জি, এটা দেখছি, এটা করে দেখছি। এটা করে দেখার পরে হচ্ছে না? না না না। আপনি কি কম্পিউটারে আছেন? জি জি তাহলে একটু কানেক্টেড থাকেন, আমরা একটু শেষে প্রয়োজনে দেখে দিব না, স্ক্রিন জি। শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল ফাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিলাম যে আমি যদি একটা পিকচার এখানে আনি, তার পিকচারটা একটু সরানো যায় কিভাবে? আমি তো সরাতে পারতেছি না। আচ্ছা, এটা তো আমি দেখাইলাম, আবার একটু দেখাই দিই। এখান থেকে একটা পিকচার নিয়ে আসেন। আপনি সরাইতে পারবেন না, বাই ডিফল্ট আপনার এটা সরানোর সুযোগ নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন যে আমরা এটাকে ছোট করি একটু, তাহলে সহজে বোঝা যাবে। এই যে পিকচার ফরম্যাটে আসবেন, এইখান থেকে র‍্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা আগে দিতে হবে। দেওয়ার পর এইবার আপনি সরাইতে পারবেন, তা না হলে জি। কিন্তু এটা সরাইতে পারবেন না। আর ভাই বলছেন বুলেট একটা আছে না, হ্যাঁ। বুলেট যে আর কি, সাব বুলেট যেটা, হুম। সাব বুলেটটা দিয়ে কিভাবে? সাব বুলেট হচ্ছে ট্যাব দিবেন। ধরেন যে আমি এখানে বুলেটিং করলাম, এখান থেকে বুলেট করলাম হচ্ছে রুহুল আমিন, নিচের লাইনে গেলে কিন্তু ওই আর একটা সেম লেভেলের বুলেট চলে আসছে। এইখানে এসে আমি ট্যাব চাপবো, ট্যাব ক্যাপস লকের উপরে যে বাটনটা আছে, তখন সাব বুলেট হবে। ঠিক তারপর আছে। সাব বুলেটে দিয়ে সাব বুলেট এমনিতে চলে আসবে না? হ্যাঁ, অটো চলে আসবে, ট্যাব চাপলেই চলে আসবে। ট্যাব। ট্যাব, হ্যাঁ, ট্যাব বাটনটা জি। কিবোর্ড। আসসালামু মনিরুল আলাইকুম। হক। ওয়ালাইকুম আসসালাম। মনিরুল হক আছেন? আনমিউট করে কথা বলুন। আচ্ছা, হুমায়িদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এই শেপ কিভাবে অ্যাঙ্গেল সরানো যায় এটা যদি একটু দেখাতেন। অ্যাঙ্গেল বলতে? মানে 3Dর মতো যেরকম একটু গ্রাফিক ডিজাইনে যেরকম একটু সরানো যায়।
আচ্ছা, এখানে গ্রাফিক্স এর মতো 100% হবে না, কিছু জিনিস হবে। পুরোপুরি তো আসলে এটা গ্রাফিক্স ডিজাইনের টুলস না। যেমন ধরেন যে এই শেপে আমি চাইলে এটাকে কিছু কন্ট্রোল করতে পারি, কিন্তু না, মানে প্রত্যেকটা একটু ঘুরায় দেওয়া। এই যে ঘুরাইলে রোটেশন করতে চাইলে এইখান থেকে রোটেশন করা যাবে। এই ঘুরানো না, মানে পুরো একটা অ্যাঙ্গেলটা ঘুরানো। লেফটটাকে রাইট, রাইটটাকে লেফট করে ফেলবেন। ধরেন যে হরিজন্টাল, এই যে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবেন, অথবা উপরটাকে নিচে নিয়ে আসবেন। এরকম কিছু চাচ্ছেন? না মানে কিভাবে বলবো, উম, বলেন, সমস্যা নেই, একটু আর চিন্তা করে বলেন আপনি, এটা বুঝি বুঝি একটু। মানে মোবাইলটা যেরকম আপনার ফ্রন্টটা আছে এটা একটু ঘুরাইলে যেরকম আর কি হয়। আপনার আপনার কোনো এরকম এক্সাম্পল আছে? গ্রাফিক্সে আপনি কি কি কোন সফটওয়্যার ব্যবহার করেন? ফটোশপ? গ্রাফিক্সে বলতে এই এখানে করা যায় নাকি অন্য জায়গায় করা যায় এটা জানি। না, অন্য জায়গায় সেটা কি দিয়ে করেন আপনি? সেটা হইলে বুঝতে সহজ। পিক্সেল ল্যাব আছে, তারপর পিক্সার্ট আছে। আচ্ছা, পিক্সার্টে কি করেন আপনি ওখানে? ওখানে শেপসে এই ইয়াটা ঘোরানো যায়, কি বলে ওটাকে। হুম। আচ্ছা, এখানে আমরা কমন একটা বিষয় বলি, যেহেতু আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না যে আপনি কেমন চাচ্ছেন। এখানে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা শেপের একটা লিমিটেশনস আছে। এই শেপকে আপনি চাইলেও খুব বেশি কিছু চেঞ্জ করতে পারবেন না। আমরা ফটোশপে কিন্তু চাইলে এই কর্নারটাকে চাইলে, বা ইলাস্ট্রেটর এই কর্নার চাইলে কেটে ফেলতে পারি, বা এই কর্নারটাকে এই ভিতরে নিয়ে আসতে পারি। কিন্তু এইখানে এইগুলা হবে না। এখানে কিছু লিমিটেশনস আছে। যদি আমার কাস্টম প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখান থেকে কাস্টম শেপ তৈরি করতে পারি। ঠিক আছে, এইরকমের কাস্টম শেপ তৈরি করতে পারি। এটা একটা অপশন। দ্বিতীয় আরেকটা অপশন হচ্ছে আমরা শেপ চাইলে কাটতে পারি। ধরেন যে একটা শেপ নিলাম, এই শেপের দিয়ে আমার কাজ হচ্ছে না, আমি এই কর্নারটা বা কোনো একটা পোর্শন আমি কেটে তারপরে আমার মতো করে শেপ তৈরি করে নেব। সেটার সুযোগ আছে। ধরেন যে আমি আরেকটা শেপ নিলাম এই রকমের, এই দুইটা শেপকে ইনভার্ট করা যায়, ইনভার্ট। ইনভার্ট। আচ্ছা, দেখি ওয়ার্ডে করা যায় কিনা, পাওয়ার পয়েন্টে করা যায়। ওয়ার্ডে তো দেখতে পাচ্ছি না। না, পাওয়ার পয়েন্টে করা যায়। এটার পয়েন্ট গুলা চাইলে এডিট করা যায় এখান থেকে। এডিট পয়েন্টস, পয়েন্টস গুলা চাইলে আপনি একটু এডিট করতে পারবেন। এর চাইতে খুব বেশি অ্যাডভান্স টুলস এটাতে নাই, কারণ এটা তো গ্রাফিক্স ডিজাইনের কোনো সফটওয়্যার না, তাই না? তো এটা আপনি হচ্ছে ওই যে আমরা ক্যানভা দেখবো, ক্যানভাতে টুকটাক ভালো করা যায়, বা আপনি হচ্ছে মোবাইলের যেগুলা বললেন সেইগুলা দিয়ে এগুলা কাজ করা যায়। এরপরে জাহিদ হাসান তানিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে ওই যে ডামি টেক্সটটা আনেন না, লরেন লরেম ওইটা কিভাবে আনেন এর ইকুয়াল মধ্যে? LOREM, লরেম, এইটুকু লিখবেন। লিখে ফার্স্ট ব্র্যাকেট কয়টা প্যারাগ্রাফ চান, ধরেন যে আমি একটা প্যারাগ্রাফ চাই, কমা দিয়ে কয় লাইনের প্যারাগ্রাফ চান, আমি 5 লাইনের, লাইন বলতে সেন্টেন্স আর কি, 5 সেন্টেন্সের, এটা লিখে ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে এন্টার প্রেস করব, তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ চলে আসবে। এটা ফন্ট সাইজ অনেক বড়, তাই এরকম দেখাচ্ছে। ফন্ট সাইজ একটু ছোট করে দেই। এই যে 5টা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ চলে আসছে। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে প্যারাগ্রাফ মার্ক, স্যার এটার কাজ কি ওটা বুঝতেছি না, প্যারাগ্রাফ কিভাবে মার্কের ব্যবহার করে? জাস্ট ওইটা ব্যবহারের কিছুই নেই, ওটা জাস্ট দেখার জন্য। আপনার কোথায় প্যারাগ্রাফটা শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এবং কোথায় কোথায় স্পেস আছে, এই জিনিসগুলো দেখতে চাইলে প্যারাগ্রাফ মার্কটা অন করবেন, আবার অফ করে দিবেন। ঠিক আছে, এই যে এখানে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, এই যে যেখানে যেখানে স্পেস আছে সেখানে দেখেন ডট পড়ে গেছে, এই যে এখানে একটা স্পেস আছে মানে একটা ডট। ঠিক আছে, এইগুলা শো করতেছে, জাস্ট এটা অফ করে দিবেন, আপনার কাজ শেষ হয়ে যায়। এটার আসলে দেখা ছাড়া কোনো কাজ নাই। ইয়া স্যার এটা এই প্যারাগ্রাফ মার্ক অপশনটা অন থাকে যদি মানে ফাইলটা এক্সপোর্ট করে আর কি, তাহলে কি এটা ইয়া সিম্বল গুলো কি শো করবে? কি করলে?
মানে ফাইলটা যদি সেভ করে আর কি, হ্যাঁ, পিডিএফ এ এক্সপোর্ট করলো, তাহলে সিম্বল গুলো কি শো করবে প্যারাগ্রাফ মার্ক কম থাকলে? না সাধারণত থাকবে না, শো করবে না, কারণ হচ্ছে পিডিএফ এ এই প্যারাগ্রাফ মার্ক শো করা ডিফল্ট থাকে না, আপনি চাইলে জোর করে করতে পারবেন। তো এটা সাধারণত থাকে না, বা প্রিন্ট করবেন, প্রিন্ট করলে প্যারাগ্রাফ মার্কটা শো হয় না। স্যার আসসালামু আলাইকুম। ফাহিম, আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে যে আপনি যে ফটো অ্যাড করলেন, জি। সেই সেই ফটো অ্যাড করার পরে যেই মানে ফটো তো আমাদের অপোজিটে একদম ফুল থাকে যখন আমরা অ্যাড করি। হুম। অপোজিট যদি আমরা ধরেন একটা ক্যাট নিয়ে একটা প্যারাগ্রাফ লিখলাম, সেক্ষেত্রে যদি আমরা এটা ব্যাকগ্রাউন্ডে যদি এই ক্যাটের একটা ছবি ব্যবহার করতে চাই, অপোজিটে কমানো বাড়ানো কিভাবে করা যায়? আচ্ছা, অপাসিটি কমানো বাড়ানো করা যাবে ইমেজের পাশাপাশি। যদি ব্যাকগ্রাউন্ডে করতে চান, এটার জন্য আলাদা কিন্তু অপশন আছে, আমরা নেক্সটে দেখবো। আমরা হচ্ছে ওয়াটারমার্ক আছে, হ্যাঁ, ওয়াটারমার্ক দিয়ে ওই যে আপনি যেটা চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এটা ব্যবহার করার, সেটা ওইখান থেকে করে। তারপর আপনি চাইলে একটা ছবির ওপাসিটি কমাইতে বাড়াইতে পারেন। আমরা ধরেন যে একটা ছবি ইনসার্ট করি এইখান থেকে, ধরেন স্ট্রবেরির একটা ছবি ইনসার্ট করলাম, তো সেই ক্ষেত্রে যেটা করা যায় যে ট্রান্সপারেন্সি আমরা চাইলে এখান থেকে কমাই দিতে পারি, তাহলে এটার ওপাসিটিটা কমে যাবে। এটা কিন্তু এটার রাস্তা কিন্তু এটা না, আগেই বলছি। এটার রাস্তা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি ইউজ করতে চাইলে উম, বা আপনি এটা কিন্তু এখন যদি আপনি ইউজ করেন শুধুমাত্র ফার্স্ট পেজে আসছে, প্রতি পেজে ইউজ করতে হলে আমার ওই যে ওয়াটারমার্কে যেতে হবে, ডিজাইন থেকে ওয়াটারমার্ক। আমরা নেক্সট ক্লাস হয়তো বা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কোনো লেখা আমি কেটে ফেলি, ওটা পিছনে যাব কিভাবে আমি? কন্ট্রোল জেড আন্ডু, এই যে এইখানে আন্ডু বাটন আছে, অথবা কন্ট্রোল জেড। যেমন আমি একটু আগে আমি ছবিটা কেটে ফেললাম না, কন্ট্রোল জেড যদি দেই আমি, আবার এই যে ছবিটা চলে আসছে। ওই লেখার ক্ষেত্রেও সেম? সেম সেম। তবে 20টা স্টেপ, আপনি 20টা স্টেপের বাইরে যেতে পারবেন না। ধরেন যে আপনি অনেক আগে চলে যেতে চাইতেছেন, সব হবে না। 20টা স্টেপ পর্যন্ত কন্ট্রোল জেড দিয়ে 20টা কাজ চেক করছেন, সেইগুলা 20টা স্টেপ পর্যন্ত পিছনে যেতে পারবেন। মুকসুদুল, আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যে পতাকাটা দেখাইছিলেন, পতাকার মাঝখানে যে বৃত্তটা, হুম। এটা কি আমি আমার মন মতো তো আমি ই করলে তো পারি না। ধরেন আমি একটা সাইজ নিয়ে বা উপরে নিচে আমি সমান করতে চাই, তাহলে কিভাবে করবো আর কি? যে কোনো একটা মান নিয়ে উপর নিচে সমান থাকবে। মানে আপনার কি এরকম ডিম হয়ে যাচ্ছে? না না, গোলে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো ধরেন পতাকার তো একটা ধরেন নির্দিষ্ট একটা মান আছে আদর্শ পতাকার। সাইজ? তা আমি, হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি কিভাবে দিব? ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি হচ্ছে একটা শেপ, ধরেন যে এরকম একটা শেপ তৈরি করলাম, এটা আমি স্পেসিফিক সাইজ চাই, এই যে সাইজ দিতে হলে এখানে আসতে হবে শেপ ফরম্যাট থেকে, এই যে সাইজ। ধরেন যে আমি চাচ্ছি আহ পতাকার সাইজ কি 16:9, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে 16 ইঞ্চি দিলাম। তো যদিও 16 ইঞ্চি এখানে জায়গা হবে না, তো 16কে অর্ধেক করি আমরা 8, বা 8-এর হ্যাঁ। অর্ধেক করি 8ও এখানে, আচ্ছা 8 করি, সমস্যা নেই। 8 দিলাম, সরি হাইট হয়ে গেছে 8, উইডথ হবে 8, আর 9 হচ্ছে কত হবে 4.5, তাই না? 4.5। আচ্ছা হ্যাঁ। এই যে রেশিওটা তখন এইখানে আসছে। তো যদিও আমাদের এই পেজে জায়গা হচ্ছে না, কারণ পেজের সাইজ হচ্ছে 8.27, হ্যাঁ। তো এই যে অল্প একটু জায়গা ফাঁকা আছে, হ্যাঁ এই হচ্ছে পতাকার সাইজ আপনার। তো এখন আপনারা ধরেন যে সার্কেল দিবেন, সার্কেলের ক্ষেত্রে একই, জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করেন, স্কোয়ার করে রাখবেন। এবার হচ্ছে আপনি এখানে সাইজ দিতে চান, পতাকার স্কোয়ার সাইজ কত? হ্যালো। ধরেন যে 3 দিয়ে দিলাম আমরা, এখানেও আমাদের 3 দিতে হবে। স্পেসিফিক যদি সাইজ দিতে চান এইখানে এসে দিতে হবে। ঠিক আর আছে? ভাই, এটা উপর নিচে সাইজটা কি দেওয়া যায় না, যে উপরে ঠিক থাকবে নিচেও ঠিক থাকবে, ওই যে সমান গোলের থাকবে, উপরে? মানে উপরে যতটুকু জায়গা নিচেও ততটুকু জায়গা থাকবে, জি জি এরকম। জি। এটার হ্যাঁ জন্য হ্যাঁ আমরা যেটা করব, যেমন ধরেন যে আমি সহজে দেখাই, এটাকে আমি একটু ছোট করি তাহলে বুঝতে সহজ হবে। যেমন এখন কিন্তু উপরের দিকে আছে, হ্যাঁ তা আমি চাচ্ছি মাঝখানে, দুইটার মাঝখানে এটার হ্যাঁ হ্যাঁ, এটার মাঝখানে। কালারটা আমি হচ্ছে রেড কালার করে দিই। তা এর জন্য আমাদের এই দুইটা সিলেক্ট করতে হবে,
দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে অ্যালাইন থেকে মিডল, হ্যাঁ দুইটার একেবারে মাঝখানে চলে আসছে। আচ্ছা ভাই, আমাদের পতাকা তো মিডিলে না, একটু হালকা এই সাইডে আর কি, বাম সাইড টাইপের। তো ধরে আনতে হবে, এটা তো আসলে ও বুঝবে না যে বাংলাদেশের পতাকা কেমন। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ওই অনেক সময় হয় কি যে টেক্সট বাংলা যখন ইউনিকোডে থাকে ওটা কপি করলে ফাইলে রাখলে ওটা ভিডিওতে রূপান্তর করলে ভেঙে ভেঙে যায়, আচ্ছা তখন কি করব আর কি, মানে 5-6 পেজ কপি করার পর ওখানে সব ভেঙে ভেঙে যায়, নতুন করে লেখা লাগে। আচ্ছা, এটার সিনারিওটা এক এক সময় এক এক রকমের ঘটে। ইউনিকোডে কিছু কিছু লেখা ভেঙে যায়, এটা এটা বাস্তব। তবে একজ্যাক্ট যদি আমি দেখতে পারতাম যে আপনি কোথা থেকে কপি করছেন, তাহলে আরো সহজে বোঝা যেত। ধরেন হোয়াটসঅ্যাপে আমি দিলাম, লেখাগুলা দিলাম, টেক্সট গুলা দিলাম, বা কোথাও থেকে কপি করে ফাইলে রেখে ওখান থেকে বিজয়তে করলাম। আচ্ছা, বিজয়তে করতে গেলে কিন্তু একটু ঝামেলা আছে। ইউনিকোডের যে কোনো ফন্টে খুব সহজেই নিয়ে নেওয়া যাবে। যেমন ধরেন যে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমি ঝামেলায় কোথায় পড়েন সেটাও আমরা একটু খোঁজার চেষ্টা করতেছি। ধরেন যে আমরা লিখলাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখে আমরা হচ্ছে অনলাইনে দেখেন অনেক লেখা আছে, কিন্তু তো সেই জায়গা থেকে আমি একটা লেখা কপি করে নিয়ে আসবো, ধরেন এই যে এখান থেকে। তো এইগুলা কিন্তু ইউনিকোডের লেখা, কারণ ওয়েবসাইটে শো করতে হলে ওই ইউনিকোডেই লিখতে হয়। এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি নতুন একটা ডকুমেন্টে পেস্ট করলাম। এই যে এটা কিন্তু ভাঙে নাই, ঠিক আছে? তো ধরেন যে জি। আপনি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসছেন, তখন দেখবেন যে যদি ভেঙে যায়, তখন আপনি এইখানে ফন্টটা চেঞ্জ করেন, প্রথম কাজ। ধরেন যে আমি এখানে এটাকে ফন্ট দিয়ে দিলাম হচ্ছে সোলাইমানি লিপি। ফন্টের কারণে মাঝে মাঝে ভেঙে যাইতে পারে, এটা একটা অপশন। দ্বিতীয় আর একটা সমস্যা আছে, ধরেন যে আমি এই লেখাটাকেই বিজয়ে আনসি ফরম্যাটে ব্যবহার করব, তখন এই লেখা ভেঙে যেতে পারে। তো ইউনিকোডকে আনসিতে আমরা যদি কনভার্ট করি, বিজয় টু ইউনিকোড কনভার্টার, এটা লিখে সার্চ দিলাম, তো গভর্নমেন্টের যে পোর্টাল আছে, তো ইউনিকোড লেখা আমি এখানে দিলাম, দিয়ে হচ্ছে ইউনিকোড টু বিজয়। এই যে দেখেন এইটাতে ভেঙে গেছে। এইটা আসলে যদি কনভার্ট করতে চান কিছু ভাঙবেই, সেটা সুযোগ নাই। এবং এইখানে আসার পর আমার এই যে ফন্ট না পাওয়ার কারণে এই লেখাগুলা ঠিকঠাক দেখাচ্ছে না। তো আমরা এখানে ফন্টটা যদি ঠিকঠাক দিয়ে দিই সুতোনিয়াম যে, তখন লেখাগুলা ঠিক আছে, কিন্তু ওই যে কিছু জিনিস ভেঙেই গেছে, এটা কনভার্টের কারণে ভাঙছে। টুকটাক কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ ও 100% কনভার্ট করতে পারে নাই। হয়তো আমি এই টুলসটা ব্যবহার না করে অন্য একটা টুলস ব্যবহার করে দেখবো যে আমার একটু তুলনামূলক কম ভাঙে, কিন্তু কিছু কিছু ভাঙবেই, এটা আসলে উপায় নাই। কারণ বাংলা লেখার আহ, অন্যান্য ভাষার চাইতে বাংলা লেখা একটু কমপ্লেক্স। ওই যে উম, আছে, তো রেফ আছে, তারপরে হচ্ছে যুক্ত বর্ণ আছে, এই জায়গাগুলোতে সবসময় ঠিক রাখতে পারে না। তো আপনি সাধারণ যেই বিষয়টা বললেন, আপনি হোয়াটসঅ্যাপ থেকে লেখা নিয়ে আসলে সাধারণত ভাঙার কথা না, আপনি ফন্টটা দিয়ে দিবেন এখানে। কনভার্টের কথাই বলতেছি, কনভার্ট করলে কনভার্ট করলে কিছু ভাঙবেই, এটা আসলে উপায় নেই, কারণ 100% কনভার্ট করতে পারে না। তাহলে এটাতে নতুন যেটা করে লেখা লাগবে আমার। অল্প কিছু, এই যে ছোটখাটো জানেন যে কাজই তো ঠিক আছে, নজরুলটাকে ঠিক করতে হবে। এটাতে যেটা করতে পারেন যে এই কনভার্টারটা ভালো না, আমি অন্য একটা কনভার্টার ট্রাই করি, ধরেন এটা। তো ধরেন যে আমরা এই এই কনভার্টারে দেখি কতটুকু ভাঙে। বিজয়ের লেখা, আচ্ছা ইউনিকোডের লেখা আমি এখানে দিলাম, সরি ইউনিকোডের লেখা আমার হচ্ছে এটা। এইখানে এসে পেস্ট করলাম ইউনিকোড থেকে বিজয়। ও, এটা এখনো লোড হয় নাই। তো এটা কনভার্টার চেঞ্জ করলে কিছুটা হইতে পারে, হয়তো এক একজনের এক এক সফটওয়্যারের কনভার্ট সিস্টেমটা আলাদা। তা আমি আর আরবি লেখার সময় ব্র্যাকেটটা একটু উল্টা হয়ে যায়, মানে যেভাবে দেই ওরকম থাকে না, একটু উল্টা হয়ে যায়। আরবিতে উল্টা হয়ে যাবে, আপনি হচ্ছে ফন্টটা ঠিক করে নেবেন, আরবি ফন্ট দিবেন, এটা হচ্ছে প্রথম বিষয়। কোন একটা আরবি ফন্ট, আপনি হচ্ছে একটা ইংলিশ ফন্ট দিয়ে আরবি লেখা শুরু করলে উল্টা হয়ে যাবে। আরবি ফন্ট দিয়ে আরবি ফন্টের ব্র্যাকেটটা দেওয়া লাগবে। হ্যাঁ, আরবি ফন্ট ইউজ করতে হবে। আর একটা হচ্ছে টেক্সট ডিরেকশনটা আপনি রাইট দিবেন, এই যে এখান থেকে টেক্সট ডিরেকশন রাইট দিবেন, তাইলে এটা হওয়ার কথা না। আর কোনো প্রশ্ন আছে? এমডি মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই।
যে হচ্ছে আমার ল্যাপটপে এই যে হেডিং তারপরে যে নর্মাল যে সিস্টেম গুলো আপনাদের এখানে আছে যে রাহুল তারপর নো শপিং এগুলো আমার এই সাথে আসতেছে না আর কি। কি আসে ওইখানে? ওইখানে মানে ABCD বা এগুলো আছে আর কি। আচ্ছা, এবিসিডি থাকলেও সমস্যা নেই। আপনি হচ্ছে ওই স্টাইল গুলো অ্যাপ্লাই হবে এইখানে। যেটা হচ্ছে এই যে দেখেন আমি রুহুল লিখছি, এই কারণে রুহুল আসছে। বাই ডিফল্ট কিছু জিনিস আসছে, মানে লেখাটা ফ্যাক্ট না, স্টাইল ফ্যাক্ট। এখানে এটার নামও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এই যে স্ট্রং লেখা, এটার নাম আমরা কিন্তু চাইলে মডিফাই যে রিনেম করে দিতে পারি স্টাইলটাকে। আমি ধরেন যে আপনার নাম কি? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। কোরবানির খাসি কিনে ফেলছেন নাকি? এটা ওকে দিয়ে দিলাম। তো এইখানে দেখেন এই যে আমার এখানে কিন্তু স্ট্রং মনিরুল ইসলাম চলে আসছে। তো এটা ফ্যাক্ট না যে আসলে কি লেখা আছে। না ফ্যাক্ট স্যার, এখানে না, ওই যে আপনার এই নর্মাল যেটা, তারপরে রুহুল, তারপরে যে নো শপিং এইগুলো আসছে না তো, এইগুলোই আসতেছে না। মানে এই উপরেই আছে হচ্ছে কি আপনার ABCD, তারপরে অন্য অন্য ইয়েগুলো আছে। আচ্ছা, আমি আপনাকে বুঝাইতে পারি। এই নর্মালটাকেও আপনি চাইলে এবিসিডি আসতে পারে অনেক সময়, সমস্যা নেই। এই যে এবিসি আসছে। এবার ক্লাসে তো হচ্ছে কি আপনার শেষের দিকে এই শেষে এইগুলো নিয়ে কাজ করা হয়েছে আর কি, তো এইগুলো তো বুঝতে পারি না শেষে এটা আমরা। অ্যাপ্লাই করলেই হবে, মানে এটার আপনার কাজটা হচ্ছে আপনি এই স্টাইলটা অ্যাপ্লাই করলেই হবে। এবিসিডি আছে না নর্মাল আছে সেটা ফ্যাক্ট না। ধরেন যে আমি এখান থেকে সাবটাইটেল অ্যাড করলাম বা এই হেডিং ক্লিক করলাম, হেডিং এর স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তারপরেও যদি আপনার কনফিউশন থাকে, আপনি আপনার কম্পিউটার আছেন? জি জি, কম্পিউটার ল্যাপটপে আছি। তাহলে দাঁড়ান, একটু পরে আমি একটু স্ক্রিন শেয়ার অ্যাক্সেস যে দেবো, আর স্ক্রিন একটা শেয়ার। প্রশ্ন, যে স্পেস ব্যবহার করলে যে প্যারাগ্রাফ তৈরি হয় আর কি, স্পেস ব্যবহার করলে প্যারা, যে একটা প্যারা তৈরি হয় আর কি, প্যারাগ্রাফ, যেটা প্যারাগ্রাফ দিয়ে আলাদা আলাদা যে একটা ইয়ে ফাঁকা তৈরি হয় আর কি, মাঝে ফাঁকা যে হয়। বুঝিনি, আবার একটু বলেন ভালো করে। মানে প্যারাগ্রাফ তৈরি করে কিভাবে, স্পেস দিয়ে না, এন্টার। ইন্টার দিয়ে। কিন্তু স্যার আপনার ক্লাসে বলছিলেন যে ইন্টার দিয়ে কিন্তু হবে না, প্যারাগ্রাফ মাঝখানে যে ফাঁকা দিয়ে। না, শিফট এন্টার দিলে হবে না। শুধু এন্টার দিলে প্যারাগ্রাফ তৈরি হবে, শিফট ও এন্টার দিলে প্যারাগ্রাফ হবে না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার আরবি লেখার ক্ষেত্রে যে আপনার বাম দিক থেকে শুরু করতেন, ডান দিক থেকে শুরু করতে হবে, তাই না? হুম হুম। এই ডান বামে আরো আনবো কিভাবে, এই অপশনটা তো আমি খুঁজে পাচ্ছি না। এই যে এখানে ডান বাম একটা হচ্ছে দুইটা জিনিস আমার করতে হবে। আমার এই দুইটা অপশনটা পাচ্ছি না আর কি আচ্ছা, ল্যাপটপে। তাহলে আপনি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট দিয়ে কাজ শুরু করেন, সমস্যা নেই। আর একটা হচ্ছে এই যে এটা গতকালকে যেন প্রশ্ন করছিল, এই যে এইখান থেকে প্যারাগ্রাফের এই কর্নারে চাপ দেন। তারপরে যদি ওইখানে নাই পান, এই যে এইখানে পাবেন ডিরেকশন, রাইট টু লেফট, লেফট টু রাইট। হ্যাঁ, তো রাইট টু লেফট দিয়ে তারপরে আপনি আরবি লিখবেন। কোন জায়গাতে? তারপর বলতেছেন। এই যে এইখানে। ও না, কিন্তু রুলার এই যে 1 2 3 4 5 এগুলোই তো নেই আমার, এই সাথে আসে না। আচ্ছা, 1 2 3 4 5 তো লাগবে না, ওইটা আনতে হলে এই যে ভিউ থেকে রুলার অন অফ করতে হবে। 1 2 3 4 5 এর কথা বলি নাই, এটা না থাকলেও সমস্যা নেই। হোমে আসেন, হোম থেকে এই যে এই প্যারাগ্রাফের এই পাশে প্রত্যেকটাতে দেখেন একটা অপশন আছে, এটার বিস্তারিত ইয়ার ফাংশনালিটিজ এর জন্য। এই ও আইকনটাতে চাপ দিলে তখন আপনি রাইট টু লেফট বা লেফট টু রাইট এটা পাবেন। ও আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ ভাই, আমার এটা ছিল না তো সেই জন্য। আচ্ছা, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। MS ওয়ার্ড ছাড়া অন্য কোনো সফটওয়্যার আছে যেখানে ডকুমেন্ট তৈরি করতে পারবো, যদি একটু বলতেন। অনেক সফটওয়্যার আছে, আমরা হচ্ছে এই কয়দিন পরে হচ্ছে ইউজ করব, ক্যানভা ইউজ করবো। ক্যানভাতে আপনি ডকুমেন্ট তৈরি করতে পারেন। পাশাপাশি উইন্ডোজের নিজস্ব একটা সফটওয়্যার আছে ওয়ার্ডপ্যাড, যদিও এত ফাংশনালিটিস নাই, এক একটা সফটওয়্যারের এক এক রকমের ফিচার। এই যে ওয়ার্ডপ্যাডও আপনি চাইলে, এটা কোনো কিছু ইনস্টল করা লাগে না, কম্পিউটারের সাথে বাই ডিফল্ট এটা থাকে, এটাতে আপনি ডকুমেন্ট তৈরি করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে যে MS ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার। তারপরে লিনাক্স এর জন্য একটা ওয়ার্ডপ্যাড আছে আলাদা, যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তো দুনিয়াতে অনেক ওয়ার্ড সফটওয়্যার আছে, প্রসেসিং সফটওয়্যার, কিন্তু এটা পপুলার। যেমন গুগলের প্রোডাক্ট আছে গুগল ডক্স, গুগল ডক্সও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো। হুম, আচ্ছা। আর যদি মোবাইলে তৈরি করতে চাই তাহলে মোবাইলে কিভাবে আপনি করবো? ওই যে ডব্লিউপিএস আছে, ডব্লিউপিএস তো মোটামুটি ফ্রিতেই পাওয়া যায়। ডব্লিউপিএস টা মাইক্রোসফট ওয়ার্ডের মতো ভালো ফাংশনালিটিস আছে।
ক্যানভাতেও করতে পারবো। হ্যাঁ, ক্যানভাতেও করতে পারবেন। ক্যানভাতে মাইক্রোসফট ওয়ার্ডের ফাংশনালিটিজের অনেক সিমিলারিটিজ আছে। এমডি ইআই রিহাত, আনমিউট করে কথা বলুন। ভাই আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু শেষ। তো যারা আছেন প্রশ্নোত্তর গুলা রিলেটেড থাকেন, আর হচ্ছে অ্যাটেন্ডেন্সের যেহেতু লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে অ্যাটেন্ডেন্স দিয়ে যাদের প্রয়োজন নেই তারা বের হয়ে যেতে পারেন। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া শেপ দিলে শেপের মধ্যে লিখতে পারবো? শেপের মধ্যে লিখতে পারবেন, হ্যাঁ অবশ্যই পারবেন। এখান থেকে ধরেন যে আমরা একটা শেপ তৈরি করলাম, এখান থেকে আমরা দেখাই দেবো যে লাইব্রেরি এইদিকে, হ্যাঁ এরকম লিখতে চাই, প্রয়োজন হয় না মাঝে, এটাতে রাইট বাটন ক্লিক করব, এই যে অ্যাড টেক্সট, এইখানে বললাম লাইব্রেরি এইদিকে, এইদিকে। এবার আমরা হচ্ছে এই লেখাটাকে ধরেন যে একটু বড় করে দিই, এটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে সোলাইমানি লিপি দিয়ে দিই। এই তো শেপের ভিতরে আমরা চাইলে লিখতে পারি। লেখার কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি শেপ ফরম্যাটে আসলে। এই যে দেখেন, এটা তো শেপের ফিল কালার, এটা হচ্ছে লেখার ফিল কালার। হ্যাঁ, এইখান থেকে আমরা চাইলে লেখার কালার চেঞ্জ করতে পারি, যে কোনো শেপে লেখা যাবে। এমডি কামরুল আলম, জি স্যার, এমসিকিউ এর ওএমআর শিট তৈরি করার জন্য যে বৃত্ত ভরাট করার জন্য যে এবিসি এর মধ্যে যে বৃত্ত থাকে, ওইটা কিভাবে তৈরি করব? ওই যে সার্কেল করবেন, ভিতরে এ বি সি লিখে দিবেন, শেপ, শেপ থেকে সার্কেল, প্রথমে বড় করে তৈরি করেন, তারপরে হচ্ছে ছোট করে দিবেন। এটার ভিতরের কালারটা আমরা চেঞ্জ করে দেবো, ভিতরে কোনো কালার রাখবো না, নো ফিল। এবার এটা রাইট বাটন ক্লিক করে হচ্ছে শেপের উপর রাইট বাটন ক্লিক করব, অ্যাড টেক্সট, এখানে দিয়ে দিলাম হচ্ছে এ। আচ্ছা, আমার এটা ইফ ই দেওয়া আছে, এ, এটার টেক্সটের কালার আচ্ছা, এখানে এর টেক্সট কোন একটা মিসিং আছে, আমরা আবার একটু ট্রাই করি। ইনসার্ট থেকে শেপস থেকে আমরা সার্কেল দিলাম। হ্যাঁ, আমরা আগে একটু লিখি, অ্যাড টেক্সট এ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে আমরা হচ্ছে 100% সার্কেল করব। সার্কেল করার জন্য এখানে ধরেন যে 2/2 দিয়ে দিলাম, 100% সার্কেল হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এই লেখার কালারটা চেঞ্জ করব, ব্ল্যাক কালার করে দিলাম, ব্ল্যাক। এবং এটার ভিতরের কালারটা হচ্ছে নো, নো ফিল করে দিলাম। এবার এটাকে আমরা ছোট করব, এত বড় তো আমার দরকার নেই বৃত্তের জন্য। এবং এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে, আচ্ছা এইখানে একটু একটু ঝামেলা আছে। সরাসরি বৃত্তের ভিতরে না লিখে আরেকটা কাজ করা যায়, কারণ বৃত্তের ভিতরে লেখলে একটা বাই ডিফল্ট মার্জিন পেয়ে যায়। এটাকে আমরা সরাসরি এইভাবে না করে ভিতরে ধরেন যে আমরা না লিখি, এখানে আমি ভিতরে লিখলাম না, এটা এটার মতোই থাকলো। আমি আলাদা একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিয়ে এটার ভিতরে হচ্ছে আমি এ লিখলাম। ঠিক আছে, তো টেক্সট বক্সটাকে আমি হচ্ছে আমার মতো করে এটার নো আউটলাইন করে দিলাম, নো বর্ডার করে, মানে ফিল কালারও নাই, আউটলাইন কালারও নাই। এবার আমি এই এটাকে ওইটার ভিতরে বসাই দিই। এবং এটা যেহেতু একবার আপনি তৈরি করে ফেললে, জাস্ট ওই যে 4টা অপশন করবেন ABCD, তারপরে তো এইগুলার কপি পেস্টই করবেন। ঠিক আছে, এবার আমি এই দুইটাকে শেপ ফরম্যাট থেকে গ্রুপ করে দিই, বাস গ্রুপ হয়ে গেছে আমার। এবার আমরা এটারে জাস্ট কপি করব, আরেকটা কপি করব এবং আরেকটা কপি করব। এবারে এই লেখাগুলোকে আমরা চেঞ্জ করে দিই, বি, এটা হবে সি, এটা হবে ডি। ফাইন। এবার এই সবগুলাকে একসাথে আমরা হচ্ছে সিলেক্ট করে আরেকটা গ্রুপ করে ফেলি, রাইট বাটন ক্লিক, গ্রুপ করে ফেললাম। এবার এটাকে আপনি এখানে নিচের দিকে নিতে থাকেন, যে কটা প্রয়োজন হয়। এভাবেই তো ওএমআর তৈরি করে, তাই না? জি, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মনিরুল হক,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি একটু আগে বলেছিলেন যে আরবি লেখার ক্ষেত্রে মূলত শব্দগুলো উল্টো হয়, আমরা ফুল ফন্ট ইউজ করি। এক্ষেত্রে আমরা আরবি লেখার ক্ষেত্রে কোন ফন্টটা ইউজ করতে পারি? আচ্ছা, আরবি লেখার জন্য এইখানে বাই ডিফল্ট কিছু ফন্ট আছে যেগুলা হচ্ছে আমরা এই যে আরবির জন্যই, যেমন নিচের দিকে আসেন একেবারে শেষের দিকে, যেমন এগুলা হিন্দি ফন্ট, আর নিচে আসলে এই যে এইখানে কিছু আরবি ফন্ট আছে, এবং কোরআনের ফন্টগুলো ইনস্টল করা না থাকলে আপনি কোরআনের কিছু ফন্ট আছে যেগুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আরবির স্পেসিফিক আরবির ফন্ট ডাউনলোড করেন আপনি, ধরেন যে গুগলের থেকে আমি একটা দেখাই আপনাদেরকে, বা কোরআনের যে ফন্ট আছে এরকমের কিছু ফন্ট আছে, অ্যারাবিক ফন্ট। এইখান থেকে বিভিন্ন সাইট আছে, সাইটগুলো থেকে তো আপনি ই করতে পারেন। তারপরেও আপনি এই যে গুগল থেকে চাইলে আপনি যেমন এই যে একটা ফন্ট আছে, যদিও এটা খুব ভালো লাগতেছে না আমার কাছে, আরবির আরো সুন্দর সুন্দর ফন্ট আছে, এইগুলো নামায় ইউজ করলে তাহলে আপনি যে আরবির বেশ কিছু ইস্যু আছে, ধরেন যে আমি একটা বাংলা লিখতেছি কিন্তু ইংলিশে একটা ফন্টে লিখতেছি, জোর করে হয়তো বা ইউনিকোডের কারণে হয়ে যাচ্ছে, স্পেসিফিক আরবির যদি ফন্টটা ইউজ করি তাহলে ভালো হবে। আমি তাইলে আমাদেরকে একটু সময় দেন, আমরা নেক্সট ক্লাসে ট্রাই করি আপনাদেরকে স্পেসিফিক কিছু ফন্টের নাম সাজেস্ট করতে, যেটা দেখে আপনি হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর ওই যে আমি আর যেটা বললাম না স্যার, ওই হেডিং এ বা এবিসিডি ক্লিক করলে পরে আপনার আসতেছে না, মানে কোনো কাজই করতেছে না স্যার। আচ্ছা, আমি দেখতেছি আপনার আপনার বিষয়টা। এর বাইরে অন্য কারো প্রশ্ন আছে কিনা একটু দেখে নিই। নাইম আলী আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফন্ট আসলে কি জিনিস এটা একটু বুঝতে পারিনি আমি। ফন্ট কি জিনিস? ফন্ট হচ্ছে যদি লেখার, একটু বুঝিয়ে দিতে। ফন্ট হচ্ছে লেখার স্টাইল। যেমন আমার হাতের লেখা একরকম, আপনার হাতের লেখা আরেক রকম। তো এই যে যে এক একজনের হাতের লেখা এক এক রকম, কিছু বলছেন? স্যার বুঝতে পারলাম না। আমি তো এখনো বোঝানো শেষ করি নাই, বোঝানো শেষ করি তারপরে। ও আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন শুনতে আচ্ছা, পাচ্ছি। যেটা বললাম ফন্ট হচ্ছে আপনার হাতের লেখা আপনার একটা স্টাইলের, আমার হাতের লেখা কিন্তু ভিন্ন। এই যে এক একজনের হাতের লেখা এক এক রকমের, এক একটা ফন্টের স্টাইল এক এক রকমের, ঠিক আছে? তো ফন্ট গুলা চেঞ্জ করলে জাস্ট আপনি মনে করেন যে একজনের হাতের লেখা চেঞ্জ করলাম আমি, ও আচ্ছা, এই এতটুকুই নাকি ছিল? এটাই মূল বিষয়, এটাই। ও আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ। আরিফুল ইসলাম। সর্বশেষ আরিফুল ইসলাম ভাই আছেন লাইনে? আচ্ছা, যদি না থাকেন তাহলে আমরা হচ্ছে কয়েকজন ভাইয়ের একটু ইস্যু ছিল। কি মনিরুল ইসলাম ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু দেখি যে আপনার সমস্যাটা কোথায়। আপনাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিতে হবে না? পিসি ভাই, পারমিশন দেওয়া আছে? জি, হয়েছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু একটা লেখেন তো আপনি, আপনার 2007 ভার্সন। জি, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। যে এই যে আমি এখানে যেখানে যে ক্লিক করলে পরে দেখেন কোনো কাজ করতেছে না। কাজ করতেছে না, আপনার লেখা থাকতে হবে, তো লেখাগুলার উপরে স্টাইল অ্যাপ্লাই হবে। আপনি তো কিছু একটা লেখেন নাই, আগে লেখেন। আচ্ছা, আমি লিখতেছি, লিখি, আমার নামে লিখি। এই যে কাজ করে নাই কেন, ওই যে দেখেন ইটালিক হয়ে গেছে, দেখছেন? ইটালিক কি আপনি করছেন? ইটালিক তো ওই স্টাইল হওয়ার কারণে। আচ্ছা লেখেন, আপনি আপনার নাম লিখেন, লিখে সিলেক্ট করেন। এই একটা বাটন কাজ করে না তো? আচ্ছা, সমস্যা নেই, এইটুকুই সিলেক্ট করেন। জি, এবার আপনি ওইখান থেকে কোন একটা স্টাইল দেন, ওই যে শেষেরটা দেন, বুক টাইটেল শেষেরটা। এটা হ্যাঁ দেন। এই চেঞ্জ হয়েছে না? দেখছেন চেঞ্জ হচ্ছে কিনা? একটারে দুইবার দিয়েন না, আপনি অন্য একটা ট্রাই করেন। কিন্তু স্যার এই যে এখানে অনেকগুলো অপশন থাকবে না? এই যে আপনি যেমন হচ্ছে গিয়ে নরমালি গেলেন, যাওয়ার পর যে অনেকগুলো ইয়ে আসলো, রাইট বাটন ক্লিক করেন আপনি, প্রত্যেকটাতে আবার আপনি চেঞ্জ করতে পারবেন। এখন রাইট বাটন এইখানে না, জি জি,
জি কি আমাকে বলতেছেন না বাসার কাউকে বলতেছেন? না জি আপনাকে বলতেছি। আচ্ছা তাহলে আপনার রাইট বাটনটা এখানে বলি নাই, ওই যে ওই স্টাইলের রাইট বাটন ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। এর বাইরে ওই যে স্টাইলের ডান পাশে দেখেন 3টা বাটন আছে, উপরে নিচে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলাতে ক্লিক করলে দেখবেন যে আরো অপশন পাবেন, আরো স্টাইল আছে। ও আচ্ছা, যে আপনার যে পুরোটাই একসাথে আসে আর এখানে হচ্ছে আপনার 3 বারে 3টা সিস্টেম এই আসবে যে না? এই যে সবই তো আসছে। ও জি। এখন এইখানে বিষয় হচ্ছে, আরেকটা বিষয় আছে আপনার এটা যেহেতু 2007 ভার্সন, আর জি হচ্ছে আমার এটা ইউজ করছি একেবারে লেটেস্ট, মানে 2025। গ্যাপ কত বছর? প্রায় হচ্ছে 17-18 বছরের একটা গ্যাপ। তো সব কাজই হবে আপনার এটাতে, কিন্তু দেখতে হয়তো বা একটু ভিন্ন রকম, কিছু জিনিস তো আপডেট আসছে, ও এই তার কারণে মানে দেখতে অন্যরকম লাগতেছে আর কি। ঠিক আছে, 2025টা সমস্যা ব্যবহার করলে স্যার ভালো হয় না? কোনটা? 2025 ভার্সনটা। হ্যাঁ হ্যাঁ, লেটেস্ট ভার্সন ব্যবহার করলে তো ভালো, তবে আপনি ওই যে লেটেস্ট ভার্সন ইউজ করতে গিয়ে আবার কাজ বন্ধ রাখা যাবে না। আপনি এটা দিয়ে কাজ চলতেছে, কাজ চালান, যদি ইনস্টল করতে পারেন তাহলে লেটেস্ট ভার্সন ইউজ করেন, ভালো। ওইটা হলে তো সমস্যা নেই, আরো ভালো। 2025টা কিভাবে করবো, ডাউনলোড করবো স্যার? ওইটা পেইড ভার্সন হয়তো বা কিনতে হবে, তা না হলে হচ্ছে কিছু কিছু ক্র্যাক ভার্সন আছে, ওইগুলো ব্যবহার না করাই ভালো। অন্ততপক্ষে ওই যে বাংলাদেশি কিছু রিসেলার আছে, তাদের কাছ থেকে হইলেও 400-500 টাকা দিয়ে হইলেও কিনে নিতে হবে আর কি। ফেসবুকে সার্চ দিবেন মাইক্রোসফট অফিস 2025 2025 বা লেটেস্ট ভার্সন 365 যারা সেল করে, 2025 না, একেবারে 365 নেবেন। তাহলে দেখবেন 2025 কোনো ভার্সন নাই, 2021-এর পর কোনো সাল ওয়াইজ ভার্সন করতেছে না, সরাসরি 365 ভার্সন করতেছে। তো 365টা হচ্ছে মানে তাদের স্টেবল ভার্সন। 2026 প্রতি বছর একটা করে ভার্সন তারা রিলিজ করবেন, 365টাই হচ্ছে তাদের লেটেস্ট ভার্সন। জি জি বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন ভাইয়ের একটা ইস্যু ছিল, স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন। ভাই আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আর কেউ আছেন স্ক্রিন শেয়ার করে দেখাবেন একটু আপনাদের প্রবলেম? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার এই যে আমি যদি এখানে এই যে এখানে ইন্টার দেই, তারপর যদি আমি এখানে এটা নিতে চাই, হয় না। এই যে না, এন্টার দিয়ে ওইটা নিতে বলি নাই তো। আপনি এন্টার দিছেন, এবার ট্যাব চাবেন। ট্যাব। এই যে হইছে। ও এবার হইছে, তখন হইতাছিল না। আচ্ছা হইছে। আর আর কোনো ভাই দেখাবেন? সাজ্জাদের কি প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি হচ্ছে অনলাইন মানে মাইক্রোসফট 365 এটা অনলাইনে ব্যবহার করতেছি, এটা কি মানে সফটওয়্যারের মতো ব্যবহার করা যাবে? করা যাবে, কিছু কিছু ইস্যুজ আছে, বাকি করা যাবে, সমস্যা নেই। আমি দেখলাম যে ওই আপনার সেকেন্ড নাম্বার ক্লাসের সঙ্গে এটা আর কি অপশন গুলো মেলানোর চেষ্টা করছিলাম, মিলতেছিল না, মানে অনেক অপশন আর কি পাইতেছিলাম না। অনলাইনে কিছু, ওইটাই বললাম, কিছু ইস্যু আছে, ওটা আসলে যদি ডাউনলোড করে ইউজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আপনার অনলাইনে অ্যাক্সেস আছে মানে ডাউনলোড করে তো কিন্তু ইউজ করতে পারবেন। হ্যাঁ, ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড করতে চাইলে পেইড ভার্সনে নিয়ে যায়, আর অনলাইনে ইউজ করতে চাইলে একটু চালাইতে দেয়। তাহলে একটু কষ্ট করে চালান যদি ফ্রিতে চালাতে চান, আর কিনতে চাইলে একটু 400-500 টাকা দিয়ে একটু কিনে নেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শেষ করা যায়? জি আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত অনেকজন ভাই আমাদের সাথে কানেক্টেড আছেন। তো আমার মনে হয় যে আপনাদের ডেডিকেশন আছে শেখার জন্য, সেই কারণে এখনো পর্যন্ত কানেক্টেড আছেন। আমরা যেই বিষয়গুলো দেখালাম একটু বাসায় বসে প্র্যাকটিস করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।